আজকে আমাদের ইন্টারনেট ব্রাউজিং এর উপরে ক্লাস হওয়ার কথা ছিল। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শোনা জি, যাচ্ছে। শুনতে আমি পাচ্ছি। শুনতে আচ্ছা, ঠিক আছে। তো গতকালকে আমাদের ক্লাস হয়েছিল ফান্ডামেন্টালের উপরে। ফান্ডামেন্টালটা একেবারে বেসিক জিনিস, আর ইন্টারনেট ব্রাউজিংটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। এটা এমন একটা জিনিস যেটাকে আমরা অনেকে হয়তো সফট স্কিল হিসেবেও জানি, আবার অনেকে এটাকে অনেক মানুষকে আমরা শুধু ইন্টারনেট ব্রাউজিংয়ের কারণে অনেক কিছু মনে করি। দেখা যায় একটা ক্লাসরুমে যদি 10 জন শিক্ষার্থী থাকে, তো এখান থেকে একজন কিন্তু অবশ্যই পরীক্ষায় সবসময় দেখা যায় 1 নাম্বার হয়। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন সেখানেও দেখেছি একটা বিষয়, যে যে 1 নাম্বার হইতো সে সবসময় 1 নাম্বার হইতো। তো এর কারণ কি আসলে? আমরা তো বই একই রকম পড়তাম, আমাদের শিক্ষক একজনই ছিলেন, সব কিছু ঠিক ছিল, তাও একজন এত এগিয়ে যাওয়ার কারণ কি? তো দেখা যেত যে পড়াশোনার পাশাপাশি তার কিছু এক্সট্রা স্কিল ছিল। যেমন তার বিভিন্ন কিতাব পড়ার, বিভিন্ন বই পড়ার মেন্টালিটি ছিল, তার লেখা সুন্দর ছিল, তারপরে আরও যেই স্কিলগুলো আছে এগুলো তার বেশি ছিল। তো এই কারণে সে একই বই পড়ার পরেও, একই শিক্ষকের কাছে পড়ার পরেও কিন্তু সে এগিয়ে যেত। ইন্টারনেট ব্রাউজিংটা হচ্ছে একই রকম। আপনারা এখানে প্রায় ভর্তি হয়েছেন 120 জনের মতো। তো যাদের ইন্টারনেট ব্রাউজিং স্কিল ভালো, তারা একই সময়ে একই শিক্ষকের কাছে ক্লাস করে একই সময় প্র্যাকটিস করলেও দেখবেন ইন্টারনেট ব্রাউজিং স্কিল ভালো থাকার কারণে এগিয়ে গেছেন। এই কারণে এই স্কিলটাকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। আপনারা আপনাদের মেন যেই ক্লাস আছে, ভিডিও এডিটিংয়ের প্র্যাকটিস, তারপরে হচ্ছে হোমওয়ার্ক, যাই করেন এগুলো শেষ হয়ে গেলে আপনারা যতটুকু সময় পাবেন চেষ্টা করবেন প্রতিদিন নিজেদের ইন্টারনেট ব্রাউজিং স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য। আজকে আমরা ইন্টারনেট ব্রাউজিংয়ের কিছু বেসিক টু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব, এবং আমরা সামনে জানবো ক্লাসের শেষের দিকে কিভাবে আমরা সামনে আমাদের ইন্টারনেট ব্রাউজিং স্কিলটাকে ধীরে ধীরে আপ করব, এটা নিয়েও আমরা কথা বলবো ইনশাল্লাহ। ইন্টারনেট ব্রাউজিং বলতে আমরা অনেক কিছু বুঝি। সাধারণত যদি ইন্টারনেট ব্রাউজিংয়ের কথা বলি তাহলে এটা হচ্ছে ব্রাউজিং করা, ইন্টারনেটে যে কোনো কিছু খোঁজা, তারপরে হচ্ছে সার্চ করা, এটাই হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং হিসেবে আমরা চিনি। এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি ইন্টারনেট ব্রাউজিংটাকে। প্রথমত হচ্ছে রিসোর্স কালেকশন। আমাদের অনেকের কাছে দেখবেন হিউজ পরিমাণ রিসোর্স থাকে, যে কোনো রিসোর্স হতে পারে, ইমেজ, ভিডিও, তারপর হচ্ছে আদার্স যে কোনো কিছুর হতে পারে, রিসোর্স আছে। সেক্ষেত্রে কি হয়, সে যখনই কোনো কাজ করতে যায় তার জন্য কাজটা খুবই সহজ হয়, কাজটা খুব দ্রুত করে ফেলতে পারে। এটা এক ধরনের ইন্টারনেট ব্রাউজিং স্কিল। এরপরে হচ্ছে সেটিং এক্সপার্ট। অনেকে দেখা যায় বিভিন্ন সেটিং সম্পর্কে অনেক এক্সপার্ট থাকে। এটা কম্পিউটারের সফটওয়্যার জনিত হতে পারে, সফটওয়্যারের বিভিন্ন পার্ট, তারপর হচ্ছে বিভিন্ন সময় প্রবলেম হয় কম্পিউটারের বিভিন্ন সেটিংয়ে, ওগুলো ঠিক করার ক্ষেত্রে হতে পারে, এটাও এক ধরনের স্কিল। এরপরে প্রবলেম সলভিং স্কিল, এটাও একটা ইন্টারনেট ব্রাউজিংয়েরই অংশ। এই প্রবলেম সলভিং স্কিলটাই সবচেয়ে বড় ইফেক্টিভ স্কিল ইন্টারনেট ব্রাউজিংয়ের মধ্যে। তো এটা নিয়েও আমরা আমাদের ক্লাসের শেষে আলোচনা করব ইনশাল্লাহ। যেহেতু আমরা ইন্টারনেট ব্রাউজিং নিয়ে আলোচনা করতেছি, আমাদের ব্রাউজার সম্পর্কে ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক ব্রাউজার আছে। আমরা যদি একটু গুগলে সার্চ দেই যে এখন মোটামুটি জনপ্রিয় ব্রাউজার কোনগুলো আছে, যেমন টপ ব্রাউজার লিস্ট যদি আমরা সার্চ দিই, তাহলে আমরা দেখব মোটামুটি অনেকগুলো ব্রাউজার কিন্তু আমাদের সামনে আসবে। এখান থেকে অনেক ব্রাউজার আছে যেগুলো আমরা ছোটোবেলায় ইউজ করেছিলাম, যেমন ব্রেভ, তারপর হচ্ছে ওপেরা মিনি। ওপেরা মিনিতে এখন দেখা যায় যে বাটন ফোনেও চলে আসছে, এভরি বাটন ফোন এখন ওপেরা মিনি ইউজ হয়। এরপরে মাইক্রোসফট এজ আছে, তারপরে হচ্ছে আরও অনেকগুলো ইউসি ব্রাউজার আছে যেগুলো আমরা একেবারে ছোটোবেলায় ইউজ করেছিলাম। তো ওগুলো এখন মোটামুটি সময়ের কালে কালে আপডেট না হওয়াতে এটা পিছিয়ে পড়েছে। তো পরে এসেও কিছু ব্রাউজার আপডেট হওয়ার কারণে ওগুলো কিন্তু সামনে চলে এসেছে। এখন বর্তমানে জনপ্রিয় হচ্ছে গুগল ক্রোম, এটা সবচেয়ে জনপ্রিয়। এরপরে হচ্ছে ফায়ারফক্স আছে মজিলা কোম্পানির যেটা, এরপরে মাইক্রোসফট এজ আছে। তো এই তিনটা মোটামুটি পুরো ওয়ার্ল্ডে রাজত্ব করছে এখন ব্রাউজারের সেক্টরে, কম্পিউটারের মধ্যে আর কি। তো আমরা এই তিনটা সম্পর্কে একটু পরিচিত হব। এরপরে আমরা গুগল ক্রোম দিয়ে মিললে হচ্ছে আমাদের পুরো সেটআপটা, পুরো স্ট্রাকচারটা শিখব। গুগল ক্রোমটা শিখলে মোটামুটি আমরা অন্যান্য ব্রাউজার সম্পর্কে ধারণা পেয়ে যাব। আমি এখন যে ব্রাউজারটি দিয়ে আপনাদের ক্লাস করাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট এজ। মাইক্রোসফট এজের ইন্টারফেসটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আমি যদি একটা নিউ ট্যাব ওপেন করি, দেখেন এটা হচ্ছে ইন্টারফেস। আপনি যখনই মাইক্রোসফট এজ ওপেন করবেন তখন আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন।
এরপর আমি যদি ফায়ারফক্স ওপেন করি, এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে ফায়ারফক্স, এটা ওপেন করলে এটা ইন্টারফেসটা হচ্ছে কিছুটা এরকম। এরপর যদি আমরা গুগল ক্রোম ওপেন করি, এখান থেকে গুগল ক্রোম, এই হচ্ছে আমার গুগল ক্রোমের ইন্টারফেস। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে কাছাকাছি একই রকম, তেমন একটা ডিফারেন্স নাই। চলুন আমরা গুগল ক্রোম দিয়ে আমাদের ইন্টারনেট ব্রাউজিংয়ের জার্নিটা শুরু করি। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা অনেক কিছু দেখতে পাবো, ছোট ছোট আইকন, এখানে অনেক ওয়েবসাইটের আইকন দেখতে পাচ্ছি আমরা। তো কোনগুলোকে কি বলে, এগুলো কিভাবে কাজ করে, আমরা সব কিছুই ডিটেলসে দেখব। উপরে আমরা পেয়ে যাব ডান পাশে উইন্ডো কন্ট্রোল। এই উইন্ডো কন্ট্রোলগুলো সব সফটওয়্যারের ক্ষেত্রেই থাকে, সব কিছুই পাবেন। আপনি যেটাই ওপেন করবেন সেখানে দেখবেন একটা করে উইন্ডো কন্ট্রোল আছে। এখানে 3টা বাটন থাকে, একটা হচ্ছে ক্লোজ বাটন যেটা দিয়ে কেটে দেওয়া হয়, আর ম্যাক্সিমাইজ মিনিমাইজ থাকে, আর হচ্ছে রিস্টোর ডাউন থাকে আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি বাম পাশে চলে আসি তাহলে এখানে আমরা নিউ ট্যাবের অপশন পাবো। ট্যাবের পাশে একটা ক্লোজ অপশন পাবো, এখানে ক্লিক করলে আমাদের যে কোনো ট্যাব ক্লোজ হয়ে যায়। এরপরে প্লাসের আইকন আছে, এখানে প্লাসে ক্লিক করলে মেনলি আরেকটা ট্যাব ওপেন হয়। প্রতিটি ট্যাবে আমরা একটা করে সফটওয়্যার বা একটা করে ওয়েবসাইট ইউজ করতে পারি। যেমন একটাতে আপনি ইউটিউব ওপেন করলেন, তারপরে একটাতে ফেসবুক ওপেন করলেন, আরেকটাতে ইনভাটো ওপেন করলেন, এভাবে একটা ট্যাবের মধ্যে একটা ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা যদি একটু নিচের দিকে নেমে আসি তাহলে এখানে সার্চ দেওয়ার একটা অপশন পাবো। এখান থেকে আমরা মেনলি যে কোনো কিছু সার্চ দিয়ে বের করতে পারবো। এরপর যদি আমরা একটু ডান পাশে চলে আসি তাহলে এখানে হিউজ আইকন দেখতে পাবো আমরা। এই যে আইকন সেটটা আছে এগুলো মূলত এক্সটেনশন বলে এগুলোকে, এগুলো হচ্ছে ক্রোমের এক্সটেনশন। এই যে কথাগুলো বলছি এক্সটেনশন, তারপর হচ্ছে আরও যেগুলো বলবো, এগুলো সবগুলো ব্রাউজারের ক্ষেত্রেই কিন্তু সেম থাকবে। তো এটা নিয়েও একটু পরে দেখাবো এক্সটেনশন কীভাবে ইউজ করতে হবে। এগুলোকে এক্সটেনশন বলা হয়। আর নিচে আপনারা যেই নামগুলো দেখতে পাচ্ছেন, যেই লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বুকমার্ক। বুকমার্ক জিনিসটা কি, আমরা সাধারণত যারা বই পড়েছি বইয়ের মধ্যে কিন্তু একটা ফিতা থাকে। ওই ফিতার কাজ কি, ওই ফিতার কাজ হচ্ছে নির্দিষ্ট স্থানে চিহ্ন দিয়ে রাখা। আপনি যখন এই ফিতা ধরে টানবেন, ফিতা ধরে ওপেন করবেন, তখন আপনি যেই পৃষ্ঠায় রেখেছেন ওইখান থেকে কিন্তু ওপেন হবে। বুকমার্কটাও এরকম, আপনি একটা ওয়েবসাইট যখন আপনি ইউজ করেন, যেমন ধরেন আমরা ইউটিউব ব্যবহার করব, হ্যাঁ, এখন ইউটিউবের মধ্যে ঢুকলে দেখা যায় যে সাধারণত নর্মালি এরকম গ্রিড আকারে ভিডিও আসে, এরকমটাই হয় সাধারণত। এখন আমরা যদি চাই যে কোনো একটা ভিডিও সরাসরি বুকমার্ক হোক, যেমন এটা আমাদের গতকালকের ভিডিও ছিল, আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে অফিস প্রোগ্রাম লাইভ ব্যাচে। তো এই ভিডিওটা আমরা ওপেন করলাম, এই যে কত শত মানুষ, এখন আপনি চাচ্ছেন ধরেন যে সরাসরি আপনি একটা বুকমার্ক করবেন যেখানে ক্লিক করলে এই ভিডিওটা আপনার সবার সামনে ওপেন হবে। তাহলে আপনি এই ভিডিওটা আগে ওপেন করবেন, এরপরে বুকমার্ক করবেন। আর যদি আপনি সরাসরি এখানে থেকে বুকমার্ক করেন, ইউটিউবের যে মেন হোম পেজ বা ইন্টারফেস আছে এখান থেকে যদি বুকমার্ক করেন, তাহলে আপনি ওই বুকমার্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। তো এভরি সিঙ্গেল জায়গা থেকে আপনি চাইলে বুকমার্ক করতে পারেন, যেখান থেকে করবেন সেখানে ওপেন হবে। তো বুকমার্ক কীভাবে করতে হয় চলুন ফার্স্ট স্টেপে এটা আমরা দেখে ফেলি। তো আমাদের ভিডিওটা আমরা হিস্টোরিতে গেলে পাবো, হিস্টোরিতে যাই, এখান থেকে আমাদের ভিডিওটা ওপেন করার পর এখন এই অবস্থায় রেখে আমরা এইখানে দেখেন এই সার্চ বারের একেবারে শেষে স্টারের মতো একটা আইকন দেওয়া আছে। এখানে যদি আমরা মাউসটা রাখি তাহলে এখানে দেখাচ্ছে বুকমার্ক দিস ট্যাব, এই ট্যাবটা আমাদের বুকমার্ক হবে। তো আমরা এই স্টারের মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ফোল্ডার। এই নেম এখানে সাধারণত দেখা যাবে যে আপনার ভিডিওতে যে নামটা আছে বা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে নাম আছে এই নামটা অটোমেটিক নিয়ে নিবে। এরপরে হাইফেন দিয়ে ইউটিউব লেখা আসতেছে, যেহেতু আমরা ইউটিউব থেকে এই বুকমার্কটা নিচ্ছি। আপনি যদি অন্য আদার্স কোনো ওয়েবসাইট ইউজ করেন তাহলে ওই ওয়েবসাইটের নাম থাকবে এখানে, আপনি চাইলে এটা নাম চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আমি এখানে এই নামটা কেটে দিয়ে আমি লিখবো হচ্ছে আব্দুল্লাহ আমিন স্যার ভিডিও, নাম লিখে দিলাম। তাহলে আমাদের এই নামে এখন এটা সেভ হবে, আমার বুঝতে সহজ হবে। যদি আমাদের কয়েকটা এরকম ট্যাব থাকে ইউটিউব থেকে তাহলে নাম দেখে কিন্তু আমি সহজে আইডেন্টিফাই করতে পারবো। এরপরে নিচে আছে ফোল্ডার, এটাও একটা গুরুত্বপূর্ণ অপশন বুকমার্ক করার ক্ষেত্রে। আমরা যারা প্রোডাক্টিভ কাজ করি তাদের ক্ষেত্রে দেখা যায় কয়েক হাজার বুকমার্কও থাকতে পারে একটা ব্রাউজারের মধ্যে। তো এত বুকমার্ক যদি থাকে তাহলে আপনার কিন্তু খুঁজে পাইতে অনেক কঠিন হবে। কীভাবে খুঁজে পাবেন, এই জন্য আপনি যদি ফোল্ডার করে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সহজ। যেমন ধরুন আপনি ইউটিউবের বুকমার্ক করছেন 10টা, তাহলে আপনি যদি 10টা একটা ফোল্ডারে নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে জায়গা খাবে শুধু একটা। আর যদি আপনি ফোল্ডার না করেন তাহলে দেখা যাবে যে আপনার এই পুরো ট্যাবটা ভরে গেছে ওই ইউটিউবের 10টা বুকমার্ক দিয়ে। এর জন্য আমাদের এখানে ফোল্ডার করতে হয়।
তো ফোল্ডার করার জন্য আমরা এখানে ক্লিক করব। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এখানে আমার তিনটা ফোল্ডার করা আছে, ফটোশপ, বুকমার্ক বার, অল বুকমার্ক। আপনারা বুকমার্ক বার আর হচ্ছে অল বুকমার্ক এই দুইটা ফোল্ডার অলরেডি আগে থেকে ক্রিয়েট হওয়া দেখতে পাবেন। ফটোশপটা আমার ক্রিয়েট করা। এখন যদি আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে চুজ আনাদার ফোল্ডার এখানে ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন এই ভিডিওটা এখানে দেখাচ্ছে। এখন এখানে আসলে কিন্তু ফোল্ডার ক্রিয়েট হবে না, আমাদের নিচে আসতে হবে। নিচে এসে নিউ ফোল্ডার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। তো নিউ ফোল্ডারে ক্লিক করেন, এখন দেখাচ্ছে যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। তো কি করব, আমি এখন ফোল্ডার নামটা দিয়ে দিব। যেমন ধরেন আমার হচ্ছে এটা নাম দিব হচ্ছে ইউটিউব। এর মানে হচ্ছে আমরা এই ফোল্ডারের মধ্যে শুধু ইউটিউবের বুকমার্কগুলো রাখবো। এটাকে এখন সেভে ক্লিক করে সেভ করে নিলাম। এখন যদি আমরা আমাদের ফোল্ডারটা খুঁজে বের করি তাহলে আমরা নিউ একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফোল্ডারটা কিন্তু এখানে নাই। এর মানে হচ্ছে আমাদের ফোল্ডারটা ভিতরে চলে গেছে। এখন কিছু বুকমার্ক আছে যেগুলো এখানে ডিসপ্লে হবে, আর যেগুলো বেশি হবে ডিসপ্লে ওভার যেগুলো হয়ে যাবে সেগুলো আপনি এইখানে দেখেন একটা অ্যারো আছে, ছোট করে একটা অ্যারো, হিডেন বুকমার্ক অপশন। এখানে ক্লিক করলে আপনি কিন্তু বাকিগুলো পেয়ে যাবেন। দেখেন এখানে আরও অনেকগুলো বুকমার্ক করা ছিল। এখন এই যে দেখেন আমাদের ইউটিউব যেই ফোল্ডারটা ছিল এটা কিন্তু সবার নিচে চলে আসছে। আপনার যদি এটা বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি এটা এখান থেকে ধরবেন। ধরার মানে হচ্ছে কি, ধরার মানে হচ্ছে আপনার মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে যদি আমরা কোথাও মুভ করি তাহলে এটা কিন্তু এখান থেকে মুভ হবে। দেখেন উপরে চলে আসছে। এখন এটাকে আমরা ধরবো, ধরে যেইখানে ইচ্ছে ওইখানে রাখতে পারবো। আপনি যেখানে মাউস রাখবেন ওইখানে একটা কালো দাগ দেখতে পাবেন, ওইখানে ছেড়ে দিলে আপনার ফোল্ডার হোক বা হচ্ছে বুকমার্কটা হোক সরাসরি কিন্তু ওইখানেই চলে যাবে। এখন দেখেন এই যে এখানে ফোল্ডারটা চলে আসছে ইউটিউব। আমি ইউটিউবের মধ্যে ক্লিক করলে আব্দুল্লাহ আমিন স্যার ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা এভরি সিঙ্গেল জায়গা থেকে কিন্তু বুকমার্ক ক্রিয়েট করতে পারবো। আর যদি আমাদের অনেক বুকমার্ক হয় তাহলে আমরা অবশ্যই ফোল্ডার অপশন ব্যবহার করব। ফোল্ডার করে আলাদা করে রাখবো, তাহলে আমাদের জন্য কিন্তু অ্যাক্সেস করতে সহজ হবে। ওয়েল মেনটেন ভাবে এবং সব কিছু গুছিয়ে কাজ করা এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা গত ক্লাসে এই ব্যাপারটা দেখেছেন যে কীভাবে গুছিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তো বুকমার্ক করা তো আমরা দেখলামই। এরপরে চলুন আমরা হচ্ছে এক্সটেনশনের ব্যাপারটা দেখি। এখানে আরেকটা অপশন আছে অল বুকমার্কস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আরও কিছু বুকমার্ক এখানেও পেয়ে যাবেন। আমরা বুকমার্ক করার সময় দেখেছিলাম যে এখানে ফোল্ডার ছিল কয়টা, 3টা ফোল্ডার ছিল। আর একটা নতুন অপশন আমরা ক্রিয়েট করেছি ইউটিউব নামে, ফটোশপ বুকমার্ক বার। এই যে এটাই হচ্ছে বুকমার্ক বার, হ্যাঁ এই যে বারটা। আর অল বুকমার্ক হচ্ছে এই যে ফোল্ডারটা, এখানে ক্লিক করলে আপনি বাকি যদি এখানে কোনো কিছু বুকমার্ক করতে চান তাহলে ওগুলো এখানে পেয়ে যাবেন। তো বুকমার্কের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। নিচেও আমরা একইভাবে সার্চের একটা অপশন পেয়ে যাব, এখান থেকে আমরা সার্চ দিতে পারি চাইলে। এর নিচে আপনারা ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক এরকম কিছু আইকন দেখতে পাচ্ছেন। তো সাধারণত দেখা যায় কি আমরা যদি কোনো ওয়েবসাইটে যাইতে চাই তাহলে আমাদেরকে এখানে সার্চ বারে এসে লিখতে হয়। এখন লিখতে বারবার কিন্তু একটু সময় লাগে, তাই না? তো আমরা যদি যে কোনো ওয়েবসাইটের শর্টকাট তৈরি করে রাখতে পারি তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হয়। তো যেই ওয়েবসাইটগুলো বা যেই সফটওয়্যারগুলো আমরা বেশি ইউজ করি ওগুলোর শর্টকাট আমরা এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারবো। তো শর্টকাট ক্রিয়েট করার জন্য এখানে দেখেন অ্যাড শর্টকাট নামে একটা অপশন আছে। তো আমরা এখানে সর্বোচ্চ 5 আর হচ্ছে 10টা শর্টকাট ক্রিয়েট করতে পারবো। এই জন্য মোস্টলি ইম্পর্টেন্ট এবং আপনি যেগুলো বেশি ইউজ করেন ওগুলো এখানে রাখবেন। তো শর্টকাট তৈরি করার জন্য আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা লিঙ্ক লাগবে, যেই সফটওয়্যার বা ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে রাখতে চান, যেটা শর্টকাট ক্রিয়েট করতে চান। তো আমি অ্যাড শর্টকাট আগে ক্লিক করি, আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে নেম। তো এই নামের জায়গায় আপনাকে দিতে হবে আপনি কোন নামে এটা তৈরি করতে চান। তো ধরেন আমি আমার নামে একটা ক্রিয়েট করতে চাই, আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম দিয়ে দিলাম। এখন নাম যেটি থাকুক আপনি এখানে যেই লিঙ্ক দিবেন ওই লিঙ্কে কিন্তু সরাসরি ওপেন হবে। আমরা বুকমার্কের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে যেখানে যেই পেজে বা যেই ট্যাবে থেকে বুকমার্ক করি ওইটাই ওপেন হয়। শর্টকাটেও ক্ষেত্রে ব্যাপারটা কাছাকাছি একই রকম। আমরা ধরেন এই ভিডিওটা ওপেন এই যে কত শত মানুষ করে এই যে লিঙ্কটা আছে উপরেই লিঙ্ক পেয়ে যাব সার্চ বারে। এই লিঙ্কে একটা ক্লিক করলে লিঙ্কটা পুরো সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল সি দিলে এটা কপি হবে। কপি হওয়ার পর আমরা এখন এখানে যাব, আবার অ্যাড শর্টকাটে ক্লিক করব। ক্লিক করে ইউআরএলে আমরা এই লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা পেস্ট হয়ে গেলে এখন উপরে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। যেমন আমি হচ্ছে এখানে কম্পিউটার স্কুল দিচ্ছি, কম্পিউটার স্কুল দিয়ে ডান। ডানে ক্লিক করে দিলাম। এটা যদি ইউটিউব থেকে নেওয়া হয়, জন্য ইউটিউবে আসছে এখানে নিচে কিন্তু আমাদের নামটা দেখাচ্ছে। তো এখন যদি আমরা এই যে আমাদের যে আইকনটা আছে ইউটিউবের এখানে ক্লিক করি তাহলে ওই এই যে কত শত মানুষ করছে বুকমার্কের মতোই এটা কিন্তু ওপেন হবে।
তো আপনারা চাইলে দুইটা মানে কাছাকাছিভাবে ইউজ করতে পারেন, আবার চাইলে এটা একেবারে হোম পেজের জন্য ক্রিয়েট করতে পারেন। তো এখানে আরেকটা বিষয় আছে ওপেন করার ক্ষেত্রে, যে ব্যাপারটা মানে খুবই ইউজফুল, সেটা হচ্ছে মাউসের আমরা দুইটা বাটন ইউজ করতে পারি যে কোনো হচ্ছে সফটওয়্যার ওপেন করার ক্ষেত্রে। একটা হচ্ছে লেফট বাটন, এটা তো আমরা সকলেই জানি, ক্লিক করলে ওপেন হয়। আরেকটা হচ্ছে হুইল বাটন, হুইল বাটন দিয়েও কিন্তু ক্লিক করা যায়, এটা আমরা অনেকেই জানি না। হুইল বাটন দিয়ে ক্লিক করলে যেটা হয়, আমরা ধরেন এখানে একটা নিউ ট্যাবে আছি, এখন যদি লেফট বাটনে ক্লিক করে ওপেন করি তাহলে এই ট্যাবেই কিন্তু এটা ওপেন হয়ে যায়, তাই না? আর যদি আমরা হুইল বাটন দিয়ে ক্লিক করি তাহলে এটা কি হবে, আরেকটা নতুন ট্যাবে গিয়ে ওপেন হবে। আমি এখন যে রানিং যে ট্যাবে আছি এটা কিন্তু বহাল অবস্থায় থাকবে। তো অনেক সময় দেখা যায় সার্চ দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ওয়েবসাইট একসাথে সার্চ দিয়ে বের করার ক্ষেত্রে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে ইউজ টু হয়ে যাবেন, তাহলে দেখবেন কাজ করে আরও বেশি আরাম পাবেন। তো আমরা বুকমার্ক এবং শর্টকাট কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো কিন্তু মোটামুটি জেনে ফেলেছি। এখন চলেন আমরা এক্সটেনশন সম্পর্কে জানি। এক্সটেনশন হচ্ছে আমাদের ছোট ছোট শর্টকাটের মতোই, এটা হচ্ছে দেখা যায় বিভিন্ন কোম্পানি কি করে আপনার কাজকে, আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বিভিন্ন টুলস দেয় আমাদেরকে কাজ করার। যেমন ধরেন গুগল ট্রান্সলেট, এটা একটা ওয়েবসাইট, আমরা চাইলে সরাসরি ওয়েবসাইট ইউজ করতে পারি। আবার গুগল ট্রান্সলেট সে কী করেছে, গুগল থেকে একটা টুল দিয়েছে এরকম যে আমরা সফটওয়্যার ওপেন না করেও চাইলে এটার মাধ্যমে আমরা আমাদের ওই সেম কাজটা করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেটের একটা এক্সটেনশন দেওয়া আছে। তো অনেক কোম্পানি এরকম করে, টুলস দিয়ে দেয়, তো এগুলোর মাধ্যমে আমরা সহজে যে কোনো কাজ করতে পারি। এখানে অনেক ধরনের এক্সটেনশন আছে, লক্ষ লক্ষ এক্সটেনশন আছে এক একটা ক্যাটাগরির মধ্যে। তো চলুন আমরা প্রথমে এক্সটেনশনের যেই পেজটা আছে গুগল ক্রোমের, এটা আগে দেখে ফেলি। তো এটা দেখার জন্য আমাদেরকে সার্চ দিতে হবে হচ্ছে ক্রোম ওয়েব স্টোর, গুগল ক্রোম CHROM ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ওয়েব স্টোরে আসলে এখানে আপনি তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে ডিসকভার থাকলে আপনি মোটামুটি ওয়েব স্টোরের মধ্যে যা আছে সব কিছুর একটা ওভারভিউ আপনাকে দেখাবে। এখানে আপনি থিম এবং এক্সটেনশন একসাথে পাবেন সব কিছু। এরপরে দেখেন এক্সটেনশনস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি গুগল ক্রোমে যত এক্সটেনশন আছে ওগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। একটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে আপনারা যখন অন্য অন্য ব্রাউজার ইউজ করবেন, যেমন আপনি গুগল ক্রোম ইউজ করছেন, এখন যদি কখনো ব্রাউজার চেঞ্জ করেন, যেমন ক্রোম থেকে আমি হচ্ছে ফায়ারফক্স আসলাম, এখানে কিন্তু এক্সটেনশন আবার ভিন্ন হবে, আপনার আবারও এই এক্সটেনশনগুলো এখানে নামাইতে হবে। ডেভেলপাররা কি করে, বিভিন্ন ব্রাউজারের জন্য আলাদাভাবে ডেভেলপ করে। এজন্য আপনি যখন অন্য ব্রাউজারে সুইচ করবেন তখন ওই ব্রাউজারের নাম লিখতে হবে। এখানে এসে যদি আপনি আবার লিখেন যে ক্রোম এক্সটেনশন, তাহলে কিন্তু ক্রোমেরগুলোই আসবে, ওটা কিন্তু আবার মোজিলাতে বা ফায়ারফক্সে কাজ করবে না। এই জন্য আপনি যদি ফায়ারফক্স থেকে ব্যবহার করেন তাহলে আপনাকে লিখতে হবে ফায়ারফক্স এক্সটেনশন, এরপরে ফায়ারফক্সেরও কিন্তু এই যে এখানে এক্সটেনশন আছে, এটাকে অ্যাড-অনসও বলা হয়। এইখান থেকে আপনার ফায়ারফক্সের জন্য ডাউনলোড করতে হবে। এরপরে যদি আপনি আবার অ্যাজ ইউজ করেন, অ্যাজের জন্য কিন্তু আলাদাভাবে ডেভেলপ করা হয় এক্সটেনশন। এখানে আপনি যদি এক্সটেনশন লিখে সার্চ দেন, এই যে দেখেন যে এখানে মাইক্রোসফট অ্যাজ অ্যাড-অনস আছে, এখানে গিয়ে আপনি হচ্ছে অ্যাজের যে এক্সটেনশনগুলো আছে এগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো প্রত্যেকটা ব্রাউজারের জন্য এক্সটেনশনগুলো আলাদা আলাদা। আমরা যাব হচ্ছে গুগল ক্রোমে। তো এক্সটেনশনে আসলাম, এখানে আপনি একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন ক্যাটাগরি করা আছে। প্রথমে আছে প্রোডাক্টিভিটির মধ্যে কমিউনিকেশন আছে, ডেভেলপার টুলস আছে, এডুকেশন আছে, টুলস আছে, ওয়ার্ক ফ্লো অ্যান্ড প্ল্যানিং আছে। তো এক একটা হচ্ছে কি ক্যাটাগরি। যেমন আপনি এডুকেশনে আসেন, এডুকেশনে ক্লিক করেন, তাহলে এই লিস্টে দেখেন কতগুলো এক্সটেনশন এখানে দেখাচ্ছে। গুগল ট্রান্সলেট সবার আগে চলে আসছে। তারপর এই যে এক্সটেনশনগুলো আছে এগুলো আমরা কিন্তু সবগুলো ইউজ করি না, আমরা আমাদের যেগুলো একেবারে বেশি ইম্পর্টেন্ট হয় এরকম কয়েকটা ইউজ করি। তো দেখা যাবে আপনি যখন কাজ করতেছেন তখন বিভিন্ন সময় আপনি ইউটিউবে সার্চ দিবেন যে আমার এই কাজের জন্য কোন এক্সটেনশনটা ভালো হয়, এগুলো সার্চ দিতে দিতে দেখা যাবে যে একসময় আপনি অনেক এক্সটেনশন ইউজ করে ফেলতেছেন, অনেক এক্সটেনশন আপনার নলেজে আছে। শুরুতেই কিন্তু অত এক্সটেনশন আমাদের কাজের ক্ষেত্রে আসলেই লাগে না, কয়েকটা এক্সটেনশন শুধু আমাদের প্রয়োজন হয়। তো এগুলো আস্তে আস্তে আয়ত্তে আসবে আর কি। তো এক্সটেনশন কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমরা এখনই দেখব। তো ধরেন আপনার যেই এক্সটেনশন প্রয়োজন ওইটার ক্যাটাগরি আপনার এখানে দেওয়া নাই, তাহলে আপনি কি করবেন, এখানে সার্চ অপশন আছে, এখান থেকে সার্চ দিবেন। তো ধরেন আমাদের লাগবে গ্রামারলি একটা এক্সটেনশন। তো আমরা এখানে সার্চ দিব গ্রামারলি, আমরা অনেকেই চিনি, এটা হচ্ছে এআই এর মাধ্যমে আমাদের যে কোনো স্পেলিংকে ঠিক করে দেয় আর কি। তো এখানে দেখেন যে গ্রামারলি চলে আসছে, আমরা এখানে একটা ক্লিক করে দিলাম।
এই যে সরাসরি চলে আসছে। যদি একেবারে বহুল পরিচিত হয়, যেগুলোর ইউজার অনেক বেশি, তাহলে ওগুলো নাম লিখলে সরাসরি চলে আসবে। আর যদি এমন হয় যে আপনি একটা ক্যাটাগরি লিখে সার্চ দিচ্ছেন, যেমন ধরেন অ্যাড ব্লক, হ্যাঁ, অ্যাড ব্লকার এক্সটেনশন আমরা মোটামুটি সবাই ইউজ করি। অ্যাড ব্লকের এক্সটেনশন লিখে যদি আমরা সার্চ দিই অ্যাড ব্লকার, হ্যাঁ, তাহলে দেখেন কত এক্সটেনশন আমাদের এখানে চলে আসতেছে। তো এখান থেকে আমরা কোন এক্সটেনশনটা ইউজ করব এটার হচ্ছে বোঝার একটা ওয়ে আছে। আপনি এক্সটেনশনগুলো ওপেন করবেন। ওপেন করার ক্ষেত্রে আমরা অলওয়েজ হচ্ছে আমাদের যে হুইল বাটন আছে এটাই ব্যবহার করব। হুইল বাটনে ক্লিক করছি, দেখেন আলাদা করে ওপেন হচ্ছে। তো এটার ইউজার কত, আমরা দুইটা বিষয় খেয়াল করব এখানে এসে। একটা হচ্ছে রেটিং কত। এখানে দেখেন যে রেটিং দেওয়া হয়, রেটিং কিন্তু দেওয়া হয় হচ্ছে ইউজারদের যেই ভোট আছে বা ইউজারদের যে রিভিউ আছে, রিভিউর উপর ডিপেন্ড করে। যদি এখানে 4.5 দেখাচ্ছে, এর মানে হচ্ছে অধিকাংশ ইউজার 4 থেকে 5-এর মধ্যে রেটিং দিয়েছে, এটা কিন্তু খুব ভালো রেটিং। তো এরপরে ইউজার দেখেন, ইউজার হচ্ছে কত, মোটামুটি 63 লক্ষ ইউজার, এর মানে হচ্ছে এটা মোটামুটি অনেক মানুষ ইউজ করেছে। আর রেটিংও যেহেতু ভালো, তো এটা অবশ্যই ভালো হবে। তো এই দুটো জিনিস আমরা দেখে কিন্তু আমরা একটা এক্সটেনশন চুজ করতে পারি। তো এখানে যদি আমরা আরেকটা অ্যাড ব্লকার ওপেন করি, যেমন ধরেন এটা ওপেন করলাম, এটার ক্ষেত্রে দেখি কীরকম হয়। এটা হচ্ছে 60,000 ইউজার, 4.4 রেটিং। এটা রেটিংও ভালো, কিন্তু ইউজার একটু কম। এখন ইউজারের থেকে বেশি প্রিফারেন্স দেবেন হচ্ছে আপনি রেটিংয়ের মধ্যে, যে রেটিং কেমন আছে। এরপরে যদি আমরা আরেকটা ওপেন করি, যেমন ইউ ব্লক অরিজিন আছে, এটাতে দেখি এটার ইউজার অনেক বেশি, 4.7 রেটিং। এর মানে হচ্ছে আমরা যে তিনটা দেখলাম, এই তিনটার মধ্যে এইটাতে ইউজারও বেশি এবং এটার যে রেটিং আছে এটাও বেশি, এর মানে হচ্ছে এটা ওটার থেকে বেশি ভালো হবে। তো এইভাবে আপনি হচ্ছে যদি কনফিউশনে থাকেন যে এই ক্যাটাগরির মধ্যে আমরা কোনটা ইউজ করব, তো এভাবে দেখে দেখে আপনি কিন্তু ইউজ করতে পারেন। এখন ডাউনলোড করবেন কিভাবে, তো চলেন আমরা অরিজিনটা দিয়ে দেখি। ডাউনলোড করার জন্য অ্যাড টু ক্রোম নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে একটা এরকম মেসেজ দিবে, বলবে অ্যাড এক্সটেনশন, এর মাধ্যমে অ্যাড করার জন্য। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে একটু সময় নেবে, সময় নিয়ে ডাউনলোড হয়ে এটা কিন্তু আপনার ক্রোমের মধ্যেই থেকে যাবে। তো ডাউনলোড হচ্ছে, একটু সময় দিতে হবে। অনেক অ্যাডঅনস ছোট ছোট হয় সাইজে, কয়েক কেবি হয়, ওগুলো মুহূর্তে ডাউনলোড হয়ে যায়। আবার কিছু একটু বড় হয়, ওগুলোতে সময় নেয় একটু। আচ্ছা, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা আমরা পাবো কোথায়, এটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এটা এই যে এখানে দেখেন অ্যাডঅনসের একেবারে শুরুতে এক্সটেনশনস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার যতগুলো এক্সটেনশন আছে সবগুলো এক্সটেনশন আপনি এখানে পেয়ে যাবেন, সিরিয়াল করে পেয়ে যাবেন এখানে। তো দেখেন আমাদের কিন্তু সবগুলোই পিন করা আছে, পিন করলেই হচ্ছে এখানে দেখা যায়, পিন না করলে কিন্তু এখানে দেখা যায় না। তো আমরা এখন যেটা ডাউনলোড করেছিলাম শুধু এটাই পিন করা নাই। তো যখনই আপনি ডাউনলোড করবেন তখনই পিন করা থাকবে না, প্রত্যেকবারে আপনাকে পিন করে নিতে হবে। আমরা ক্লিক করে পিন করে দিলাম, এই যে দেখেন এখানে চলে আসছে আমাদের যেই অ্যাড ব্লকারটা আছে এটা। এখন আমরা তো ডাউনলোড করা এবং পিন করা শিখে ফেললাম। যদি আপনার কোনো এক্সটেনশন ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আপনি এই যে সিম্পলি এখানে যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি রিমুভ ফ্রম ক্রোম যে অপশনটা আছে এটা ব্যবহার করবেন। রিমুভ ফ্রম ক্রোমে ক্লিক করেন, এরপরে যদি রিপোর্ট থাকে, রিপোর্ট তো আমাদের লাগবে না, আমরা সরাসরি এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম, ওটা কিন্তু অলরেডি এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে রিমুভ করতে পারবো এবং আমরা যে কোনো এক্সটেনশন অ্যাড করতে পারবো। অন্যান্য যে ব্রাউজার আছে যেমন ফায়ারফক্স, তারপর হচ্ছে এজ, ওগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রসেসটা সেম একই রকম থাকবে। ওইখানেও এরকম অ্যাড টু, এখানে যেমন অ্যাড টু ক্রোম ছিল এখানে এরকম অ্যাড টু এজ থাকবে বা হচ্ছে এরকম আর কিছু লেখা থাকবে আর কি, কিন্তু সমর্থিত লেখা থাকবে আর কি, এখানে ভিন্ন রকম থাকবে না। আচ্ছা, তো আমরা এক্সটেনশন কীভাবে ব্যবহার করতে হয় এটাও দেখে নিলাম। আমরা আমাদের রিসোর্সের মধ্যে রিসোর্স যে বান্ডেলটা আমরা পোস্ট করেছিলাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে, ওগুলোর মাধ্যমে আমরা হচ্ছে দেখবো যে কোন সাইটের জন্য কী কী রিসোর্স আছে, ওইটাতে আমরা একটু পরে আসতেছি। আগে আমাদের যেই এক্সট্রা টপিকগুলো আছে এগুলো আমরা শেষ করে রিসোর্সের মধ্যে আমরা পরে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে যে কোনো ওয়েবসাইট আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটা একটু দেখব। তো চলেন আমরা ধরেন যে ফ্রি পিক ব্যবহার করব। তো এখন দেখা যায় অনেকে কি করি, আমরা এক্সাক্ট যে ইউআরএলটা আছে এটা লেখা ট্রাই করি, .com সহ www সহ, এভাবে আসলে প্রয়োজন নাই। এমনকি আপনি যদি একেবারে ভুলও লিখেন কোনো একটা নাম, তাহলেও কিন্তু গুগল আপনাকে দুইটা সাজেশন দিবে। যেমন ধরেন আমি বিহ্যান্স লিখবো, বিহ্যান্স শব্দ হচ্ছে BEH, ধরুন আমি লিখলাম হচ্ছে বাহান্স, হ্যাঁ বাহান্স লিখলাম, দেখি এই যে দেখেন আমার কিন্তু তাও বিহ্যান্স চলে আসছে। তো বর্তমানে দেখা যায় যে এত স্ট্রং এগুলোর অ্যালগোরিদম, আপনি যদি ভুলও লিখেন তাহলেও সে আপনার যেই মানে আপনি কী চান এটার মাধ্যমে সে কিন্তু এটা বুঝে ফেলবে। তো বাহান্সও আসছে, বাহান্স নামেও কিছু আছে, কিন্তু বিহ্যান্সটা যেহেতু জনপ্রিয় এটা উপরে চলে আসছে। আর
সাধারণত দেখা যায় এটা ভুল হয় নাই, হ্যাঁ, এটা যদিও ভুল লিখছে কিন্তু ভুল না হয়ে সঠিক হয়ে গেছে। যেমন ধরুন আমরা ট্রান্সলেট লিখবো, হ্যাঁ, TRANSLATE, এটা কিন্তু ভুল বানান। তো এটা লিখে সার্চ দিলাম, আমাদের কিন্তু ট্রান্সলেট চলে আসছে এবং এখানে দেখেন আমাকে এখানে একটা সঠিক শব্দ দিচ্ছে। তো এই দুটো জিনিস আপনাকে দিবে, একটা হচ্ছে সঠিক শব্দ দিবে এবং হচ্ছে আপনার আপনি যেটা চেয়েছেন ওইটাও কিন্তু দিবে। তো এখান থেকে আপনি সঠিক শব্দ কোনটা এটা অবশ্যই দেখে নেবেন এবং পরবর্তীতে খেয়াল রাখবেন যাতে আপনি সঠিক শব্দই টাইপ করেন। আর এখান থেকে তো আপনি ওয়েবসাইটটা পাবেনই। তো যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন হয় আপনি শুধু নামটা লিখে দেবেন, এটা যেমনই হোক আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এরপরে চলেন আমরা ফ্রি পিক কথা বলেছিলাম, ফ্রি পিকটা ওপেন করি। ফ্রি পিক, আর যখন আমরা একটা সফটওয়্যার অনেক বেশি ইউজ করে ফেলবো তখন একটা শব্দ লিখলেই কিন্তু দেখবো বাকিটা চলে আসছে। যেমন ধরেন যেখানে ফ্রি পিকের কথাই বলি, আমরা ফ্রি পিক অনেক বেশি ইউজ করা হয় যেহেতু ডিজাইন পারপাসে কাজ করি। অ্যাপ লিখলাম, ফ্রি পিক চলে আসছে, এন্টার দিলাম, ফ্রি পিক ওপেন হয়ে গেছে এখান থেকে। এখন এইভাবে আমরা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে যাব, যে কোনো ওয়েবসাইট ব্যবহার করব। আচ্ছা, তো এক এক ওয়েবসাইটের ইন্টারফেস এক এক রকম হবে। বের হয়ে গেছে কেন? আচ্ছা, তো আমরা আলোচনায় ছিলাম হচ্ছে আমরা কিভাবে যে কোনো ব্রাউজার বা যে কোনো হচ্ছে ওয়েবসাইট এগুলো ওপেন করব সার্চ দিয়ে। তো ওপেন করার ক্ষেত্রে দেখা যাবে যে এখানে সার্চ বার আছে, এখানে আমরা যে কোনো ওয়েবসাইটের নাম লিখলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আমাদের শব্দ যদি ভুল হয় আমরা দেখেছি তাহলেও ওপেন হয়ে যায় এবং পাশাপাশি আমাদের যে সঠিক শব্দ আছে এটা আমাদেরকে দেখায়। এখন চলুন আমরা কোনো কিছু ডাউনলোড করব কিভাবে কোনো ওয়েবসাইট থেকে, এই প্রসেসটা একটু দেখি। ডাউনলোড করার প্রসেস আমরা কিন্তু মোটামুটি দেখব সব ওয়েবসাইটের ক্ষেত্রেই সেম। তো একটা থেকে আমরা দেখি তাহলে আমরা বাকি সবগুলোর ক্ষেত্রে দেখে ফেলতে পারবো। তো ডাউনলোডের মধ্যে আমাদের এখানে যে কোনো রিসোর্স হতে পারে বা এটা সফটওয়্যার হতে পারে। শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? জি স্যার, জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো বলছিলাম যে আমরা যখন ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করতে যাব তখন কিভাবে ডাউনলোড করতে হবে এই প্রসেসটা আমরা একটু দেখব। আমরা তো মোটামুটি বুকমার্ক, তারপর হচ্ছে এক্সটেনশন, তারপরে কিভাবে যে কোনো ব্রাউজার বা হচ্ছে ওয়েবসাইট ওপেন করতে হয় এগুলো দেখে নিলাম। এখন চলেন আমরা ডাউনলোড প্রসেসটা একটু দেখি। ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের এখানে অনেক কিছু হতে পারে, যেমন পিকচার, ভিডিও, যেগুলো আপনাদের রিসোর্সের মধ্যে প্রয়োজন হবে এগুলো হতে পারে, অথবা আপনি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। তো দুটোটা প্রসেসে আমরা একটু দেখে নিব। তো সফটওয়্যারের ক্ষেত্রে চলেন আমরা একটা ছোট সফটওয়্যার দিয়ে এক্সাম্পল স্বরূপ দেখি, তাহলেই হবে। যেমন আমাদের অনেক বেশি ব্যবহৃত একটা সফটওয়্যার হচ্ছে লাইটশট। লাইটশট দিয়ে মোটামুটি আমরা স্ক্রিনশট নেওয়ার যে কাজগুলো আছে এগুলো আমরা করে থাকি। তো চলেন আমরা লাইটশট, যখন আপনারা কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন, এটা শুধু সফটওয়্যারের ক্ষেত্রে না, এটা সব কিছুর ক্ষেত্রেই, যখন আপনি কোনো একটা ফন্ট সার্চ দিবেন ফন্ট ডাউনলোড করার জন্য, অথবা সফটওয়্যারের জন্য, অথবা যে কোনো ভিডিওর জন্য, যে কোনো কিছুই হোক, আপনারা ফুল যে জিনিসটা আছে এটা কিন্তু লিখে দিতে হবে। তো ধরেন আমার লাগবে হচ্ছে সফটওয়্যার, তো আমি যদি লাইটশট লিখি, লাইটশট নামে কিন্তু একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। তো আমি লাইটশট লিখলে সে আমাকে সরাসরি ওয়েবসাইট দিবে। ওয়েবসাইট দেওয়ার পরে এখান থেকে আমাকে অনেক ডিটেলস অনেক কিছু দেখাবে, এরপরে হচ্ছে আমাকে ডাউনলোডের অপশনটা দিবে। তো যেহেতু লাইটশট ছোট একটা ওয়েবসাইট বা একটা ইন্টারফেসের মধ্যে সব কিছু আছে, এই কারণে আমি এখানে পেয়ে যাচ্ছি। এই জন্য আপনি যেটা করবেন, লাইটশট লিখবেন না, শুধু লাইটশট দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, সব সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু এটা একই রকম। আপনি কি করবেন, লাইটশট ডাউনলোড লিখে দিবেন সাথে সাথে। তো যদি ডাউনলোড লিখে দেন, লাইটশট ডাউনলোড, এই দেখেন এখানেও কিন্তু লাইটশট ডাউনলোড লেখাটা চলে আসছে। এখান থেকে আমরা ক্লিক করে এটা যদি ওপেন করি, এখানেও একই রকম, যদিও কিন্তু অন্য সফটওয়্যারের ক্ষেত্রে, যেমন ধরেন উইন্ডার, এটা আরেকটা সফটওয়্যার আপনারা গত ক্লাসে দেখেছেন। উইন্ডার আমরা যদি লিখে সার্চ দেই, এই যে উইন্ডার, তো উইন্ডার লিখলে সরাসরি যে উইন্ডার আসবে এখানে এরকম। এরপরে দেখেন এখানে কি আসতেছে, যে উইন্ডার আসতেছে, হ্যাঁ। তো আমরা যদি উইন্ডার ডাউনলোড লিখে সার্চ দিই, উইন্ডার ডাউনলোড, তাহলে দেখি কীরকম আসে। উইন্ডার ডাউনলোড, এই দেখেন সরাসরি ডাউনলোডের পেজে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। এর আগে কিন্তু আমাদেরকে এই পেজে আনে নাই, এর আগে এনেছিল হচ্ছে এই যে পেজে, দেখেন এই যে পেজে, এখান থেকে ক্লিক করলে আমাদেরকে এই পেজে আনবে। তো যদি আপনি সরাসরি ডাউনলোডটা লিখে দেন তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন, সরাসরি ডাউনলোড সাইটটা। এরপর ধরেন আমরা যে কোনো ফন্ট ডাউনলোড করব, তো ফন্টের ক্ষেত্রে দেখা যায় কি আমরা শুধু নাম লিখি, যেমন ধরেন হিন্দ শিলিগুড়ি একটা জনপ্রিয় ফন্ট, হিন্দ শিলিগুড়ি। আমরা যদি শুধু এতটুকু লিখে দিই তাহলে হিন্দ শিলিগুড়ির ফন্টটা আসবে ঠিকই, কিন্তু ডাউনলোডের লিঙ্কটা দেখা যাবে সরাসরি আসবে না। তো এটা তো হচ্ছে ফন্ট, সরাসরি ডাউনলোড লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে। তো আমরা যদি ডাউনলোড এরপরও লিখে দিই হিন্দ শিলিগুড়ি ফন্ট ডাউনলোড, হ্যাঁ,
তো এখন এটা ওপেন করি, এটা ক্ষেত্রে যদিও সেমই থাকবে, কারণ যেহেতু মানে ফন্টের ব্যাপার, ফ্রি ফন্ট না। এই ডিফারেন্সটা আপনি ভালো করে বুঝবেন হচ্ছে প্রিমিয়াম ফন্টের ক্ষেত্রে। প্রিমিয়াম ফন্ট কোনগুলো? আপনারা গত ক্লাসে মাই ফন্ট নামে একটা ওয়েবসাইট দেখেছিলেন। মাই ফন্ট, এটা হচ্ছে মানে ফন্টের জন্য খুবই জনপ্রিয় একটা সাইট। আমরা মোটামুটি সব ধরনের ফন্টের আইডিয়া কিন্তু মাই ফন্ট থেকেই নিয়ে থাকি, যদিও এখানে সিঙ্গেল একটা ফন্টও কিন্তু ফ্রি নাই। তো তাহলে এখান থেকে আমরা আইডিয়া নিই কেন? কারণ এটা এখন বর্তমানে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে সব যেগুলো আপনি প্রিমিয়াম কিনতে পারবেন ওগুলো সবগুলোরই একটা করে ফ্রি ভার্সন আছে, হয়তো ওইটাই আছে বা ওইটার মতো সেম দেখতে আরেকটা আছে। তো এই কারণে দেখা যায় আমরা হচ্ছে এখান থেকে আইডিয়াগুলো নেই। যেমন ধরেন এই যে একটা ফন্ট আছে, হ্যাঁ, এই ফন্টটা অনেক সুন্দর লাগছে দেখতে, এই ফন্টটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এই ফন্টের নামটা কি? ফন্টের নাম হচ্ছে ফ্লোরিয়ানা, ফ্লোরিয়ানা ফন্ট। তো এখন আমরা কি করব, এই ফ্লোরিয়ানা লেখাটাকে এখান থেকে সিলেক্ট করব। তো এই নামে একটা ফন্ট আছে আমরা জানি। আপনি যদি ফ্লোরিয়ানা লিখে ইন্টার দেন তাহলে এই যে দেখেন ফ্লোরিয়ানা ফন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে মাই ফন্ট এখানে লিস্ট দেখাচ্ছে। তো শুধু এতটুকু লিখবেন না, প্রিমিয়াম ফন্টের ক্ষেত্রে আপনি তো ফ্লোরিয়ানা লিখবেন, ফন্টের নাম লিখবেন, এরপরে পাশাপাশি ফন্ট লিখবেন, এরপরে আপনি ফ্রি ডাউনলোড লিখবেন। তাহলে এই প্রিমিয়াম ফন্টের যে ফ্রি ডাউনলোড ভার্সনটা আছে ওইটা আপনার সামনে আসবে, ফ্লোরিয়ানা ফন্ট ফ্রি ডাউনলোড। দেখেন আমাদের সামনে কিন্তু চলে আসছে এটা। এখন এখান থেকে আপনি চাইলে যে সরাসরি দেখেন এই সেম ফন্টটা এখানেও আসছে, এখান থেকে আমরা কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারি। তো এই আর কি প্রসেস। তো আপনার যেই এক্সাক্ট জিনিসটা প্রয়োজন আপনি পুরোটা লিখে এরপরে সার্চ দিবেন, তাহলে আপনার জন্য খুঁজে পেতে সহজ হবে। এরপরে চলেন আমরা হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করার প্রসেসটা দেখতে যাচ্ছিলাম। তো উইন্ডার, হ্যাঁ, উইন্ডার ডাউনলোড করা আছে আমার পিছনে, যদিও এখানে যে উইন্ডার 7.01 আছে এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমরা সাধারণত ফন্ট বলেন বা হচ্ছে সফটওয়্যার বলেন এগুলো ডাউনলোড করার পরে জিপ আকারে পেতে পারি। ফন্ট অবশ্যই জিপ আকারে পাবো, সফটওয়্যার অনেক ক্ষেত্রে জিপ থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। তো ডাউনলোড হওয়ার পরে আমরা যদি কোনো একটা জিপ দেখি, এখানে দেখেন এই যে নোমিক্স একটা ফন্ট আমি একটু ডাউনলোড করেছিলাম, এটা জিপ আকারে আসছে। তো এই যে জিপের আইকনটা আছে এই আইকনটা হচ্ছে উইন্ডারের কারণে আসছে। এটা কিন্তু সাধারণত উইন্ডোজের ডিফল্ট যে আইকন আছে ওইটা না। আমরা যদি ডিফল্ট আইকন দেখার ট্রাই করি, যেখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে চেঞ্জ, এখান থেকে ফাইল এক্সপ্লোরার, হ্যাঁ, এটাই হচ্ছে ডিফল্ট আর কি, ডিফল্ট থাকে। এই যে দেখেন এই যে সাধারণত আপনি যদি উইন্ডার না ইউজ করেন তাহলে আপনার যেই জিপটা আছে এটা এরকম দেখতে পাবেন আর কি। তো সাধারণভাবে আমরা উইন্ডোজের যে ডিফল্ট ফাইল এক্সপ্লোরার আছে ওইটা দিয়ে করলে একটু হ্যাসেল হয়, এরপর হচ্ছে এক্সট্রাক্ট করা অনেক বেশি স্কোপ থাকে না আর কি। তো এই জন্য আমরা উইন্ডারটা সবসময় প্রেফার করি ব্যবহার করার জন্য। আমি চলুন এটাকে আবার উইন্ডারে সেট আপ করে ফেলি। আপনাদের যদি উইন্ডো ডাউনলোড করার পরে এরকম অপশন থাকে তাহলে আপনারা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে যাবেন, এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন, এরপরে উইন্ডোর আর্কাইভ যে অপশনটা আছে এখান থেকে সিলেক্ট করে সেট ডিফল্টে ক্লিক করে দেবেন, অ্যাপ্লাই, দেন ওকে। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু আবার সবগুলো উইন্ডারের স্টাইলে চলে আসছে। তো এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর উইন্ডার যে অপশনটা আছে এখান থেকে আমরা এই যে নিচের তিনটা আছে এই তিনটা যেখানে একটা ব্যবহার করতে পারি। তবে এক্সট্রাক্ট টু যে অপশনটা আছে সিঙ্গেলের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি সুবিধাজনক আর কি। এখানে ক্লিক করে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব। দেখতে পাচ্ছি আলাদা একটা ফোল্ডার কিন্তু এখানে চলে আসছে। এখন এই ফোল্ডারের মধ্যে গেলে আমরা সবগুলো ফন্ট এখান থেকে পেয়ে যাব। তো এইভাবে আমরা যদি জিপ করা থাকে কোনো কিছু ডাউনলোড হওয়ার পরে তাহলে আমরা এটাকে প্রথমে আনজিপ করে তারপর ব্যবহার করব। আচ্ছা, তো আশা করি আপনারা এতক্ষণ যে টপিকগুলো দেখেছেন এগুলো বুঝতে পেরেছেন। তো চলেন আমরা ক্রোমের আরও কিছু ব্যাপার দেখে আমাদের যে রিসোর্সগুলো আছে রিসোর্সের দিকে আমরা মুভ করবো। এখানেই আমাদের আর অনেক আলোচনা করতে হবে, অনেক কিছু শিখতে হবে। মোটামুটি আমরা ইন্টারফেসে যা ছিল সব তো দেখিয়ে ফেলেছি। এখানে কাস্টমাইজ ক্রোম নামে একটা অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা এই ক্রোমটাকে এখন আমরা দেখতে পাচ্ছি ফুললি হোয়াইট কালার। এটা দেখতে যদি সুন্দর না লাগে তাহলে আপনি এখান থেকে সুন্দর সুন্দর কালার, তারপর হচ্ছে থিম ইউজ করতে পারেন। এখানে আছে চেঞ্জ থিম, ডার্ক লাইট তো করতে পারবেন, এখান থেকে ডার্ক লাইট এখানে করা যাবে। চেঞ্জ থিমে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো থিম পেয়ে যাবেন। এখানে থিম যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি ক্রোম ওয়েব স্টোর, যেটা আমরা যেখান থেকে এক্সটেনশন ডাউনলোড করেছিলাম ওইখান থেকেও কিন্তু আমরা থিম ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। তো আমরা চলেন এখান থেকে একটা আপাতত দিয়ে রাখি, যেমন রাইজিং আর্টিস্ট আছে, তারপরে হচ্ছে এখানে ল্যান্ডস্কেপ আছে। ল্যান্ডস্কেপে ক্লিক করলে আপনি ল্যান্ডস্কেপের মধ্যে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবেন। ধরুন এটা, তো এটাতে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু হোয়াইট যে জায়গাটা ছিল এখানে সুন্দর একটা ইমেজ চলে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের ক্রোমটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। এরপরে আমরা গুগলের কিছু জনপ্রিয় সফটওয়্যার আছে, এগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা খুবই জরুরি ইন্টারনেট ব্রাউজিংয়ের মধ্যে।
তো গুগলের যে সফটওয়্যারগুলো আছে এগুলো আমরা সাধারণত এই যে 9 ডট দেখতে পাচ্ছেন, এই 9 ডটের মধ্যে পেয়ে যাব। প্রথমে আছে আমাদের এখানে অ্যাকাউন্টের পাশে 9 ডট, এরপরে ইমেজ, এরপরে জিমেল। তো 9 ডটে ক্লিক করলে আমরা প্রথমে অ্যাকাউন্ট পাবো, এরপরে সার্চ, ম্যাপ, প্লে স্টোর। তো মোটামুটি এখান থেকে আমাদের এখানে যা আছে অধিকাংশে আমাদের কাজে লাগে। যেমন ম্যাপটা আপাতত এখানে আমাদের তেমন কোনো কাজে লাগবে না, আপনি পার্সোনালি শিখে নেবেন। ম্যাপ অনেক ট্রাভেলের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। প্লে স্টোর তো আমরা সবাই ইউজ করছি। জিমেলটা আমাদের খুব বেশি কাজে লাগবে। তারপরে মিটটা কাজে লাগবে। এরপরে কন্ট্যাক্ট হচ্ছে গুগল কন্ট্যাক্ট সেভ করে রাখার জন্য। কন্ট্যাক্টটা হচ্ছে মানে খুবই হেল্পফুল। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল যদি হারায় যায়, তাহলে আমাদের সিম তো হারায় যায়, এর সাথে সাথে নাম্বারগুলো হারায় যায়। অনেকে একটা ফোন ইউজ করেন 10 বছর 12 বছর, কত কন্ট্যাক্ট সেভ হয়, সবগুলো একসাথে চলে যায়। তো যদি আপনি গুগল কন্ট্যাক্টের মাধ্যমে কন্ট্যাক্টগুলো সেভ করেন, তাহলে আপনার জিমেলের মধ্যে কিন্তু কন্ট্যাক্টগুলো সেভ থাকবে। আপনি জিমেল যেই ফোনে লগ ইন করবেন ওই ফোনের মধ্যেই কিন্তু সব কন্ট্যাক্ট চলে আসবে। এটা একটা খুবই হেল্পফুল টুলস। এরপরে চ্যাট আছে, আমরা যেমন মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটিং করে থাকি, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে থাকি, তো এই একই কাজ গুগল চ্যাটের মাধ্যমেও করা যায়। ড্রাইভ আছে, ড্রাইভটা আমাদের একটু দেখতে হবে। ক্যালেন্ডার আছে, এখানে আমরা যে কোনো শিডিউল করে কাজ করতে পারি। ট্রান্সলেট আছে, এটাতে আমরা ছোটোবেলা থেকে ইউজ করা অভ্যস্ত। ফটোস, এটা আমরা মোবাইলে ইউজ করেছি। এরপরে ডক্স শিট নিয়ে আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে। কিপটা আমরা একটু দেখব। এরপরে ফর্ম, এগুলো আমাদের তেমন একটা কাজে লাগবে না। তাও আমাদের যে সফটওয়্যারগুলো আছে এখানে যেগুলো কথা বললাম, এগুলো আপনারা এক্সট্রা সময়ে টিউটোরিয়াল দেখে হোক, নিজে এক্সপ্লোর করে হোক, এগুলো অবশ্যই শিখে নেবেন। আচ্ছা, প্রথমে আসি আমরা মেইলের ক্ষেত্রে। মেইলটা খুবই ইম্পর্টেন্ট। এখন বর্তমান যুগে দেখা যায় যে সব প্রফেশনালরাই মেইল ইউজ করে। এখন এই জন্য দেখেন, আপনার যদি মেলটা আপনি অ্যাক্টিভ থাকেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করেন, তাহলে দেখবেন মেলে হিউজ মেসেজ জমা হয়ে আছে। এটা এই কারণেই যে এখন সবাই মেলের দিকে মুভ করছে। মেল মার্কেটিং আপনারা এখন চতুর্পাশে শুনতে পাবেন। তো মেলটা এখন মোটামুটি ভালোই জনপ্রিয়। অনেকেই দেখা যায় এখনও মেলে আমরা ইউজার ফ্রেন্ডলি হতে পারে নাই। তো মেলটা এখন থেকে আপনারা সবাই ইউজ করা শুরু করে দিবেন। আপনারা যখন অফিস তো ইউজ করাই লাগে, পার্সোনালিও মেলটা ইউজ করবেন। কোনো কিছু কাউকে পাঠাইতে হলে মেল ব্যবহার করবেন। ব্যবহার করতে করতে আসলে আমরা একটা জিনিসের প্রতি ইউজড হই, একবারেই কিন্তু ইউজড হওয়া যায় না। তো মেলের মধ্যে আমরা হচ্ছে সাধারণত কম্পোজের মাধ্যমে যদি কোনো মেসেজ পাঠিয়ে দিয়েছে তাহলে পাঠাতে পারি, আর যদি আমাকে কেউ মেসেজ পাঠায় তাহলে ওইটা আমরা ইনবক্সেই পেয়ে যাই। এখন এখানে যদি আমরা মোরে ক্লিক করি তাহলে আরও কিছু অপশন পাবো। চলেন আমি ছোট করে, যেহেতু এগুলো ডিপলি আলোচনা করতে গেলে একটা সফটওয়্যারের ক্ষেত্রে 1 ঘন্টা করে সময় লাগবে, আমি অল্প অল্প করে এগুলোর কাজগুলো বলে যাচ্ছি। ইনবক্সের মধ্যে আপনি মেইনলি সব মেলগুলোই পেয়ে যাবেন, যতগুলো মেসেজ আছে। এখানে প্রাইমারি আছে, প্রাইমারির মধ্যে তো মোটামুটি আপনার কাজের যেগুলো আছে এগুলোই আসবে। আপনি যেই আপনার যদি কোনো ওয়েবসাইট ব্যবহার করে থাকেন, তারপর হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকলে আপনার ফেসবুকটা এখানে আসবে না। আপনার যদি অন্য কোনো সাইট থেকে আপনার কোনো ভেরিফিকেশন কোড ইত্যাদি যেই জিনিসগুলো আছে, বা আপনারা যদি অন্য কেউ কোনো মেল করে তাহলে এগুলো এখানে পেয়ে যাবেন। প্রমোশন, এখানে আপনি হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে অন্যান্য ওয়েবসাইট যে প্রমোশনগুলো করে ওয়েবসাইট থেকে, ওগুলো এখানে পাবেন। এরপরে সোশ্যাল মিডিয়াতে যদি আসেন তাহলে এখানে হচ্ছে মেনলি ফেসবুকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, কে কই পোস্ট করলো, এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর আপডেটসের মধ্যে এখানে আমরা সাধারণত কোম্পানি থেকে যদি কোনো আপডেটস দেয় তাহলে এগুলো এখানে আমরা পাই। তারপর হচ্ছে যে অফারগুলো থাকে, বড় বড় অফার, ওই অফারের যে মেসেজগুলো আছে এগুলো আমরা এখানে কিন্তু পাই। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে চলে আসি তাহলে এখানে স্টার্ট আছে। স্টার্টে ক্লিক করলে আমাদের যদি কোনো মেল খুব বেশি ইম্পর্টেন্ট থাকে তাহলে আমরা ওটাকে স্টার্ট করে রাখতে পারি। স্টার্টের করার জন্য প্রত্যেকটা মেসেজের শুরুতে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে বক্স আর একটা হচ্ছে স্টার্টে ক্লিক করলে এটা স্টার্ট হয়ে যায়। তো স্টার্টে আমি ক্লিক করলাম, এটা স্টার্ট হয়ে গেছে। এখানে আসলে আমরা ওই মেসেজটা দেখে নিই যে এটা এখানে পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট মেসেজগুলোকে একসাথে রাখার জন্য আর কি। তা না হলে দেখা যাবে আমাদের এখানে মেসেজ আছে কয়টা, মোটামুটি 961টা মেসেজ আছে, এখান থেকে খুঁজে বের করা খুবই কঠিন। এরপরে স্নোজ আছে। তো স্নোজ হচ্ছে কি, আমরা যখন কোনো একটা মেল সেন্ড করি, যদি সাথে সাথে সেন্ড করতে না চাই, আমরা চাচ্ছি যে মেলটা একটা সময় পরে সেন্ড হবে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, তাহলে একটা টাইম দেওয়া যায়। ওই টাইমের যে মেসেজগুলো আছে এগুলো স্নোজ এসে জমা হয়। আর সেন্ডে ক্লিক করলে তো আমরা যে মেসেজগুলো অন্য কাউকে সেন্ড করেছি ওগুলো এখানে পেয়ে যাব। ড্রাফট বাটন মোবাইল থেকে শুরু করে সবাই ইউজ করেছি। এটা হচ্ছে যদি আনকমপ্লিট কোনো মেসেজ থাকে, যেটা সেন্ড করা হয় নাই কিন্তু লেখা হয়েছে, তৈরি করা হয়েছে, ওই মেসেজগুলো হচ্ছে ওই মেলগুলো এখানে থাকবে। এরপরে এখানে আছে ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে বিভিন্ন ফোল্ডার, এখান থেকে যেগুলো দেখতে পাবেন। তো ইম্পর্টেন্টের মধ্যে আপনার কোন মেসেজগুলো আসবে, সাধারণত দেখা যায় যে গুগল অ্যালগোরিদম অটোমেটিকলি ডিটেক্ট করে যে কোন মেসেজগুলো আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, যেমন ভেরিফিকেশন কোড হইতে পারে, তারপরে হচ্ছে সে অটোমেটিক বুঝে আর কি
এখানে দেখেন আমার অধিকাংশ ভেরিফিকেশন কোড আছে হোয়াটসঅ্যাপের, অ্যাডোবের, তারপরে হচ্ছে কম্পিউটার স্কুলের। হ্যাঁ, তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো ইম্পর্টেন্ট ফোল্ডারের মধ্যে এসে জমা হয়। এরপরে চ্যাটস আছে, চ্যাটস এটা হচ্ছে গুগল চ্যাটসের সাথে সরাসরি কানেক্টেড। শিডিউল আছে, আপনি যদি কোনো মেসেজকে শিডিউল করে রাখেন তাহলে ওই মেসেজগুলো, ওই মেলগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে অল মেল নামে যে অপশনটা আছে, এখানে আসলে আপনি যত মেল আছে সবগুলো মেল একসাথে পেয়ে যাবেন। আমরা এখান থেকে কিন্তু মেলকে আর্কাইভ করতে পারি, আর্কাইভ করা মেলগুলো আমরা এখানে পেয়ে যাব। স্প্যাম আছে, তো অনেক সময় দেখা যায় কি আমাদেরকে বিভিন্ন মানে ফিশিং যারা করে, হ্যাকিং যারা করে তারা বিভিন্ন মেল পাঠায়, তো ওই মেলগুলোকে গুগল অটোমেটিক ডিটেক্ট করে স্প্যাম বক্সে পাঠিয়ে দেয়। গুগল অটোমেটিক বুঝে ফেলে যে সে কোনো একটা ক্ষতিকারক কিছু একটা সেন্ড করেছে, তো এটা স্প্যাম বক্সে পাঠায়। অনেক সময় দেখা যায় আপনার যে কাজের মেল, আপনাকে কেউ একটা মেল করছে, ওইটাও গুগল মনে করছে যে আপনার জন্য হয়তো হার্মফুল বা কোনো কারণে আপনার জন্য ক্ষতিকারক মনে করে সেই স্প্যাম বক্সে পাঠিয়ে দিচ্ছে। এই কারণে আপনাকে যখন যে কোনো কেউ মেল করবে, আপনি প্রথমত ইনবক্সে চেক দিবেন, এরপরে ইম্পর্টেন্ট যে বক্সটা আছে এখানে চেক দিবেন, এরপর স্প্যাম বক্সটা চেক দিবেন। এই তিনটা যে কোনো একটার মধ্যে আপনি অবশ্যই পাবেন আপনার মেলটা। এরপর আছে ট্রাশ। ট্রাশ হচ্ছে আমরা জানি যদি আমরা কোনো কিছু ডিলিট করে দিই, প্রাথমিক ডিলিটটা হয় হচ্ছে ট্রাশে এসে, ট্রাশে চলে আসে। ট্রাশ থেকে যখন আপনি ডিলিট করবেন তখন এটা পার্মানেন্টলি ডিলিট হবে একেবারে। তো এই ছিল মোটামুটি কিছু বেসিক অপশন গুগল জিমেলের মধ্যে। এখন যদি আমরা একটা জিমেল মেল করতে চাই তাহলে এই কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে টু যে অপশনটা আছে, তো টু অপশনের মধ্যে আপনি যাকে সেন্ড করবেন তার মেলটা দিবেন। যেমন ধরেন আমি হচ্ছে মাসুম স্যারকে যদি মেল করতে চাই তাহলে ওনার মেলটা এখানে দিব। এরপরে সাবজেক্ট, আপনি কোন বিষয়ে মেল করতে যাচ্ছেন, আপনার কনট্যাক্টস কি, এটা আপনি এখানে লিখে দিবেন। তো ধরেন আমরা হচ্ছে ক্লাস লিঙ্ক পাঠাবো, তাহলে ক্লাস লিঙ্ক এখানে লিখে দিলাম। এরপরে নিচে আসলে আপনি এখানে বিস্তর আকার, আপনার জন্য পুরো স্পেসটা খালি। আপনি চাইলে এখানে কবিতা লিখতে পারেন, চাইলে বড় গল্প লিখতে পারেন, চাইলে যে কোনো ফাইল সেন্ড করতে পারেন, এভরিথিং করতে পারেন। এখানে দেখেন একটা বার আছে, দেখতে পাচ্ছেন? আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ব্যবহার করেছেন এই বারটার সাথে তারা পরিচিত। এখান থেকে আমরা যে কোনো লেখাকে কাস্টমাইজ করতে পারবো, বড় ছোটো করা যায়, ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার চেঞ্জ, তারপর হচ্ছে অ্যালাইন ইত্যাদি কিন্তু এখানে করা যায়। আর যদি আমরা ফাইল সেন্ড করতে চাই তাহলে এই দেখেন এর পরে এটা হচ্ছে ফরম্যাটিং অপশন, এখানে ক্লিক করলে আসবে, আমরা ক্লিক করলে যাবে। এখানে যে অ্যাটাচ ফাইল অপশনটা আছে এটার মাধ্যমে মূলত আমরা যে কোনো ফাইলকে আমরা অ্যাটাচ করতে পারবো এখান থেকে। যেমন ধরেন আমরা একটা পিকচার বা হচ্ছে ধরেন একটা এআই ফাইলে যদি সেন্ড করতে চাই, এটা একটা এআই ফাইল এখানে আছে, তো এটা আমরা এটা সেন্ড করব। তাহলে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করব। আপনি চাইলে একাধিক বা একটাও সিলেক্ট করতে পারেন। ওপেনে ক্লিক করলাম, এটা এখানে দেখেন লোড হচ্ছে। এটা হচ্ছে ফাইলের ক্ষেত্রে। যদি আপনি কোনো সরাসরি পিকচার ইউজ করতে চান এই ফাইল কিন্তু এরকমই থাকবে। এখন যদি আপনি এই অ্যাটাচ ফাইলের মাধ্যমে একটা পিকচার দেন, আপনি চাচ্ছেন যে এই পিকচারটা বাইরে থেকে দেখা যাবে, তো ধরেন কোন পিকচার দিব, ধরেন এটা এটা একটা পিকচার, যদি আপনি এটা দেন, দেখেন এটা কিন্তু ফাইল আকারে আসছে, এখানে কিন্তু দেখা যায় না। আমরা যখন আপনাদেরকে মেল করেছি, আমি যদি স্কিল সেন্টারের মেলটা আপনাদেরকে একটু দেখাই, স্কিল সেন্টারের মেল সেন্ড, এখান থেকে দেখেন আপনাদেরকে মেল করা যেই মেসেজগুলো আছে এখানে কিন্তু একটা ছবি আসতেছে, দেখেন এই যে একটা ছবি এখানে দেখাচ্ছে। তো যদি আপনি এখান থেকে এইভাবে লোড করেন তাহলে কিন্তু দেখাবে না। এটার জন্য আমরা আলাদা অপশন আছে, এই যে দেখেন এখানে ইনসার্ট ফটো নামে একটা অপশন দেওয়া আছে, এখান থেকে আপনার এটাকে ইনসার্ট করতে হবে। এখানে ক্লিক করার পর আপলোডে আসবেন, এখান থেকে ব্রাউজ থেকে আপনার যে কোনো একটা ছবি বা পিকচার এখানে হচ্ছে ওপেন করতে হবে। এটা লোডিং হইতে সময় নেবে, লোডিং হয়ে এটা আপনার এই যে খালি যে স্পেসটা আছে এখানে চলে আসবে। আপনার এখানে লেখা, তারপর হচ্ছে পিকচার সব একসাথে কিন্তু আসবে। তো এটাকে আপনি ধরে চাইলে উপরে নিচ করতে পারবেন। দেখেন নিচে আমার লেখার স্পেস আসতেছে। এখন এখানে চাইলে আমি হচ্ছে যে কোনো কিছু লিখে দিতে পারতেছি। এরপরে মেসেজ সেন্ড করার জন্য এখানে সেন্ড যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু মেসেজটা সেন্ড হয়ে যাবে, সেন্ডিং দেখাচ্ছে। সেন্ড হয়ে গেলে মেসেজ সেন্ড নামে যে অপশনটা আছে লেখাটা আছে, লেখাটা আসবে আর কি। তো এটা হচ্ছে আমাদের জিমেলের যে মোটামুটি কাজ, বেসিক কাজ এটা। এখন থেকে আপনারা সবাই মোটামুটি জিমেলে ইউজ হয়ে যাবেন। এরপর আছে গুগল মিট। গুগল মিট তো মোটামুটি আমরা সবাই ব্যবহার করতে জানি, যেহেতু আমরা অনলাইন ক্লাস করছি আর আমাদের ক্লাসও হয় হচ্ছে গুগল মিটের মাধ্যমেই। তো সাধারণত আমরা কি করি,
ইনস্ট্যান্ট মিটিংটা ব্যবহার করি আর কি। স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, এখানে ক্লিক করলে আমাদেরকে একটা লিঙ্ক দেয়, আমরা ওই লিঙ্ক থেকে সরাসরি হচ্ছে মিটে চলে যেতে পারি ক্লাস করার জন্য। আর ওই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমরা আপনাদেরকে প্রোভাইড করি, আপনারা ওই লিঙ্কটা যখন পেস্ট করেন বা ক্লিক করেন আপনাদেরকে সরাসরি গুগল মিটে নিয়ে আসে। এরপরে যে স্ক্রিনটা আছে গুগল মিটের, এটা তো আমরা ক্লাসে আসলে দেখতে পারি। এখানে হচ্ছে মাইক্রোফোন মিউট আনমিউট করার অপশন আছে, তারপরে ভিডিও মিউট আনমিউটের অপশন আছে, তারপরে ক্যাপশনের অপশন আছে। এখানে ক্লিক করলে আমি যে কথা বলছি এই কথাটা লাইভ ট্রান্সলেট হবে আর কি। তবে এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যেহেতু আমরা বাংলায় কথা বলি আর অনেক ফাস্ট কথা বললে এটা সে ভালো করে ক্যাপচার করতে পারে না, অনেক সময় একদম ভুল দিতেছে। তো এটা একটু মিসমাস হয় আর কি, এই জন্য আমরা এটা ব্যবহার না করি। এখানে আছে ইমোজি, আমরা যদি অনেক সময় রিয়াকশন দিতে চাই এই ইমোজির মাধ্যমে দিতে পারি, এখানে সব রকম ইমোজি আছে। এরপরে যে অপশনটা এটা হচ্ছে স্ক্রিন শেয়ারের অপশন। এরপর হচ্ছে হ্যান্ড রাইজ, আমরা যখন মানে কোনো কিছু বলতে যাব মিটিংয়ের মধ্যে, যদি কথা বলতে চাই তাহলে মানে সিস্টেম হচ্ছে যে আমরা এই হ্যান্ড রাইজে ক্লিক করব, তাহলে এই যে দেখেন আমার নামের এখানে শুরুতে দেখাচ্ছে যে হাত তুলেছে অমুক ব্যক্তি, তার নামটা সহ দেখায়। তো তখন দেখা যায় যে মিটিংয়ে যিনি ক্লাস করাতে থাকেন তখন উনি বোঝেন যে আপনি কিছু বলতে চান, তো সেক্ষেত্রে দেখা যায় যে উনি আপনাকে স্কোপ দিবে কথা বলার জন্য। তো এই অপশনটা আমরা ব্যবহার করতে পারি। আর এখানে থ্রি ডটে ক্লিক করলে আমরা কিছু কাস্টমাইজেবল অপশন এখানে পাই, যেমন লেআউট চেঞ্জ করা যায়, ফুল স্ক্রিন করা যায় ইত্যাদি ইত্যাদি। ওপেন পিকচার ইন পিকচারও করা যায়। এরপরে এই যে এখানে দেখেন মিটিং ডিটেলসের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে যদি লিঙ্কটা আপনি আবারও কপি করতে চান চাইলে এখান থেকে করতে পারেন, অথবা চাইলে এখান থেকেও করতে পারেন, একই কথা। এরপরে এখানে দুইটা মানে অ্যাভাটার আছে, এখানে ক্লিক করলে কতজন পিপল এখানে জয়েন আছেন আপনি সবাইকে দেখতে পাবেন। এরপর আপনি যদি হোস্ট হন মিটিংয়ের, আপনি যদি মিটিং ক্রিয়েট করেন তাহলে আপনার কিছু এক্সট্রা ফ্যাসিলিটি অবশ্যই মিটে থাকবে, যেমন আপনি সবাইকে এক্সট্রা মিউট করে দিতে পারবেন, তারপরে চাইলে আপনি কাউকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা যদি মেসেজ বক্সে ক্লিক করি তাহলে এখানে আমরা মেসেজ করতে পারবো। হ্যাঁ, যে কোনো কেউ এখানে মেসেজ করা যাবে। আমি যদি এটা অফ করে দিই তাহলে সবাই মেসেজ করতে পারবে না, শুধু আমি মেসেজ করতে পারবো, মানে হোস্ট যে উনি মেসেজ করতে পারবে আর কি। এরপরে এখানে কিছু অপশন আছে অ্যাক্টিভিটিস নামে, এই অ্যাক্টিভিটিসের মধ্যে ক্লিক করলে কিছু ওই যে টুল বলছিলাম না আমরা, এক্সটেনশন, যেগুলোর মাধ্যমে আমাদের কিছু মানে এক্সট্রা প্রোডাক্টিভিটি পাওয়া যায়। তো গুগল মিটের মধ্যে দেখা যায় যে কিছু এক্সট্রা সফটওয়্যার এখানে আছে যেগুলো আমাদেরকে হেল্প করতে পারে, যেমন লাইভ স্ট্রিমিং করার জন্য, রেকর্ডিং করার জন্য সরাসরি। তো আমরা এই অ্যাক্টিভিটিস যেই সফটওয়্যারগুলো আছে এগুলো ইউজ করতে পারি, গুগলেরই এগুলো। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে হোস্ট কন্ট্রোল, এটা সম্পূর্ণ হোস্টের জন্য। এখানে ক্লিক করলে এখানে হোস্ট ম্যানেজমেন্ট যে অপশনটা আছে প্রথমেই এটা আসবে, যদি আপনি এটাকে অফ রাখেন তাহলে হচ্ছে এই অপশনগুলো অটোমেটিক অফ হয়ে যাবে। এটাকে অন রাখলে শেয়ার দেয়ার স্ক্রিন, আমি যদি এটাকে অন রাখি, হোস্ট যদি অন রাখে তাহলে আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন, সেন্ড চ্যাট মেসেজ, তারপরে রিঅ্যাকশন, টার্ন অন মাইক্রোফোন, টার্ন অন দেয়ার ভিডিও, মানে আপনাদের পুরো যে অ্যাক্সেসটা আছে এটা কন্ট্রোল করতে পারবে হচ্ছে যে কোনো একজন হোস্ট। এরপরে হোস্ট মাস্ট জয়েন বিফোর এনিওয়ান এলস, আপনারা অবশ্যই যদি কাউকে ক্লাস করান বা হচ্ছে কোনো মিটে জয়েন করেন এই ব্যাপারগুলো আপনাদের কাজে লাগবে। তো এই অপশন যেটা, এটা হচ্ছে কি যে এটা টিক করে রাখলে হোস্ট যিনি আছেন উনি জয়েন করার আগে আপনারা ওই মিটে সরাসরি জয়েন করতে পারবেন না। আপনারা জয়েনে ক্লিক করলে দেখবেন যে একটা লোডিং অপশন ঘটতেছে, যখনই হোস্ট জয়েন করবে তখন আপনারাও সব একসাথে জয়েন করবেন। এরপরে যে মিটিং অ্যাক্সেস টাইপ আছে এখানে ট্রাস্টেড আর হচ্ছে ওপেন আছে, ওপেনে ক্লিক করলে যেমন আপনারা আজকে ক্লাসে জয়েন করছেন কোনো কিন্তু মানে পারমিশন লাগে না আর কি, আমার অ্যাকসেপ্ট করে দেওয়া লাগে না, আপনারা সরাসরি জয়েন করে ফেলছেন। এটা ওপেন থাকার কারণে, যদি ট্রাস্টেড থাকতো তাহলে আপনাদের কিন্তু আমার অ্যাকসেপ্ট করে দেওয়া লাগতো, সাবমিট করা লাগতো আপনাদের যে রিকোয়েস্টটা আছে ওইটা, তাহলে আপনারা গুগল মিটে জয়েন করতে পারতেন। এই হচ্ছে আমাদের গুগল মিটের বিস্তারিত। আর যিনি হোস্ট আছেন উনি যদি এখানে ক্লিক করেন তাহলে দুটো অপশন আসবে, একটা হচ্ছে হয়তো হোস্ট শুধু নিজে মিট থেকে ক্লোজ হবে, অথবা চাইলে সবাইকে ক্লোজ করে দিয়েও ক্লোজ হতে পারবে। তো এই হচ্ছে আমাদের গুগল পুরো মিটটা। এরপরে চলেন আমরা হচ্ছে গুগল ড্রাইভটা দেখি। আমরা যেহেতু কাজ করছি তো গুগল ড্রাইভটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এটা হচ্ছে মেইনলি আমাদের যে ফাইল আছে ফাইলগুলোকে রাখার জন্য একটা স্টোরেজ টাইপ। গত ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তো এই জন্য বেশি আলোচনা করব না, আমি শুধু একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আমরা যে কোনো ফাইলের লিঙ্ক এখান থেকে কপি করতে পারি। স্টোরেজ কত জিবি থাকে, কত জিবি কিনা যায়, কোনটার প্রাইস কত, আপনারা এগুলো সম্পর্কে অলরেডি জানেন। ধরেন আমাদের এখানে আমরা যদি একটা পিকচার দেখি, মাই ড্রাইভে আসি, আচ্ছা ধরেন এই যে এটা হচ্ছে একটা পিকচার, তো এই পিকচারটা আমি অন্য কারোর সাথে শেয়ার করতে চাই, তাহলে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে শেয়ার যে অপশনটা আছে এখান থেকে আপনি কপি লিঙ্ক সরাসরি ক্লিক করবেন না, সরাসরি কপি লিঙ্ক ক্লিক করলে এটা হয়তো আপনি যাকে লিঙ্কটা দিবেন সে অ্যাক্সেস করতে পারবে না, এটার জন্য আগে শেয়ারে ক্লিক করতে হবে। প্রথমে শেয়ারে ক্লিক করবেন, এরপরে আপনি এটা দেখবেন হচ্ছে এরকম থাকবে, রিস্ট্রিক্ট থাকবে,
যদি রেস্ট্রিকশন দেওয়া থাকে তাহলে কিন্তু এটা আপনি যাকে লিঙ্কটা পাঠাবেন সে কিছুই দেখবে না, তাকে আবার আপনাকে রিকোয়েস্ট করতে হবে যে হ্যাঁ এটাকে আমার দেখার অনুমতি দেন, আপনি অনুমতি দিলে তখন সে দেখতে পাবে, এটা একটা হ্যাসেল হয়ে যায়। এই জন্য আপনি এটাকে রিস্ট্রিক্ট থেকে উঠিয়ে অবশ্যই এনিওন উইথ দ্য লিঙ্ক দিয়ে রাখবেন। এরপরে এখান থেকে এডিটর দেওয়ার প্রয়োজন নেই, আপনি যদি ভিউয়ার দিয়ে রাখেন তাহলেও সে দেখতে পাবে, ডাউনলোডও করতে পারবে, ঠিক আছে। তো এখন আপনি লিঙ্কটা কপি করেন এবং ডান করে দেন। এখন যদি এই লিঙ্কটা আমরা অন্য একটা ট্যাবে গিয়ে ওপেন করি, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, এরপর যদি ইন্টার দিই তাহলে দেখব ওই পিকচারটা কিন্তু এই যে দেখেন এখানে সরাসরি চলে আসছে এবং ডাউনলোড করার অপশনও কিন্তু এখানে দেখাচ্ছে। তো যেহেতু ভিউয়ে দিলে ডাউনলোড অপশন দেখায়, আমাদের এডিটর দেওয়ার এক্সট্রা করে প্রয়োজন নেই। তো এই ছিল আমাদের গুগল মিট। এরপর হচ্ছে গুগল কিপ। কিপটা আমরা আপনাদের ক্ষেত্রে খুব বেশি ইউজ হবে কিপটা, কারণ আপনারা যেহেতু ভিডিও এডিটিং কোর্স করবেন, দেখা যাবে যে অনেক স্ক্রিপ্ট লিখবেন, তারপর হচ্ছে অনেক ডকুমেন্টারি যখন করবেন তখন নিজেরা গল্প লিখবেন, তো ওই গল্পগুলোকে রাখার তো একটা জায়গা লাগবে নির্দিষ্ট, মেসেঞ্জার তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই জায়গাগুলো টেম্পোরারি, এখানে রাখার চেয়ে গুগল কিপটা ইউজ করা অনেক বেশি ভালো। তো আপনারা কী করবেন, এখানে একটা করে লেভেল ক্রিয়েট করে রাখবেন। এই যে এখানে দেখেন এডিট লেভেল নামে একটা অপশন আছে, তো লেভেলে ক্লিক করবেন। লেভেলে ক্লিক করার পর এখানে দেখেন উপরে আছে ক্রিয়েট মেনু, আমার এখানে মোটামুটি 5টা লেভেল ক্রিয়েট করা আছে। তো ক্রিয়েট নিউ লেভেল, এখানে আমি লিখবো হচ্ছে ডকুমেন্টারি, লিখে এই যে এখানে যে সাইনটা আছে এখানে ক্লিক করলাম, ডকুমেন্টারি নামে একটা হচ্ছে লেভেল আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যতগুলো ডকুমেন্টারি স্ক্রিপ্ট আছে ওগুলো আমরা সব এই লেভেলের মধ্যে রাখবো, তাহলে আমাদের জন্য খুঁজে পেতে সহজ হবে। তো কিভাবে আমরা এখানে নোট করব, প্রথমে আমরা এই যে টেক এ নোট এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে আমরা এই টাইটেল দিতে হবে এখানে। তো ধরেন আমরা হচ্ছে ক্লাস ডকুমেন্টারি লিখছি, ক্লাস ডকুমেন্টারি, টাইটেলটা উপরে থাকবে, এরপর নিচে আপনার যা লেখার আপনি লিখবেন। এরপরে এখানে দেখেন পিনের একটা অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এখন যেই কিপটা নোটটা করলেন এটা সবার উপরে আসবে, পিন হয়ে থাকবে। তো এটাকে আপনি লেভেলে কিভাবে নেবেন, লেভেলে নেওয়ার জন্য এখানে একটা অপশন দেওয়া আছে, যেমন ধরেন এখানে এই যে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অ্যাড লেভেল নামে একটা অপশন পেয়ে যাবেন, অ্যাড লেভেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যেই লেভেলে এটাকে অ্যাড করতে চান ওই লেভেলের এই যে এখানে যে চেক বক্সটা আছে এটাকে টিক করে দিতে হবে। আপনার যদি অনেক লেভেল থাকে খুঁজে না পান তাহলে এখানে সার্চ দিবেন অবশ্যই। আমরা ডকুমেন্টারি সিলেক্ট করে দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু নিচে ডকুমেন্টারি লেখা চলে আসতেছে। আপনি যদি এখন ডকুমেন্টারি লেভেলে ক্লিক করেন তাহলে এই যেই নোটটা আছে এটা কিন্তু এখানে পেয়ে যাবেন, অন্য কোনো নোটস কিন্তু ডকুমেন্টারি লেভেলের মধ্যে আসে নাই, এটাই হচ্ছে লেভেল করে নেওয়ার সুবিধা আর কি। আর আপনি যদি এই যে নোটটা আছে এটা অন্য কারোর সাথে শেয়ার করতে চান যে একই সাথে তার কিপিও থাকবে, তাহলে এই যে এখানে কোলাবরেটর আছে এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা মেইল এখানে দিবেন, যেমন আমি হচ্ছে মাসুম স্যারকে এখানে অ্যাড করি, হেল্প মাসুম, এরপর সেভ। আচ্ছা এখন দেখেন এই যে আমার যে নোট আছে এটা নোটের মধ্যে কিন্তু মাসুম স্যারের যেই মানে মেলটা আছে এটা দেখাচ্ছে, মানে হচ্ছে একই সাথে উনিও এই যে নোটটা আছে এটা অ্যাক্সেস করতে পারবে। তো এইভাবে আমরা হচ্ছে নোটস নিতে পারবো। তো মোটামুটি বেশি যেগুলো প্রয়োজন হয় এরকম 4টা মেইলের যে সফটওয়্যার আছে, গুগলের যে সফটওয়্যার আছে এগুলো আমরা দেখলাম। এখন চলেন আমরা হচ্ছে আমাদের রিসোর্সের দিকে মুভ করব। আশা করছি আপনারা মানে মোটামুটি ব্রাউজার সম্পর্কিত যত কাজ আছে এখন থেকে অনায়াসে করতে পারবেন। এরপরে চলেন আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। এটার স্ক্রিনশট আপনারা দেখেছিলেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে। এটা হচ্ছে একটা রিসোর্সের ভান্ডার বলতে পারেন। বিভিন্ন সেক্টরে দেখা যায় বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আমরা যখন রিসোর্স খুঁজতে চাই তখন কয়েকটা প্রবলেমে পড়ি। একটা হচ্ছে ভালো কোনটা হবে, কোন ওয়েবসাইট ভালো হবে এটা আমরা খুঁজে পাই না। এরপরে হচ্ছে ক্যাটাগরি খুঁজে পাই না, আর যদি খুঁজে পাইও বিভিন্ন ক্যাটাগরি থেকে আমাদের ওয়েবসাইট চুজ করতে কিন্তু অনেক প্রবলেম হয়। এই কারণে মোটামুটি এখানে কয়টা আছে 16টা ক্যাটাগরিতে আপনাদেরকে 4টা করে, প্রতি ক্যাটাগরি 4টা করে ওয়েবসাইটের যেগুলো বেস্ট একেবারে ওয়ার্ল্ড বেস্ট বলা যায় এরকম 4টা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে চাইলে সরাসরি পিক করে ব্যবহার করতে পারেন। তো প্রথম থেকে শুরু করি, এগুলো আর এখন ডিটেলসে দেখাবো না, যেহেতু কিভাবে ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কিভাবে সার্চ দিতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো আমরা অলরেডি পিছনে বলে আসছি। এখন শুধু ওয়েবসাইটগুলো আপনাদেরকে একবার করে দেখাবো। এরপরে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমাদের এআই নিয়ে আলোচনা আছে, তারপরে হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে আলোচনা আছে, ওগুলো আমরা করব। এখন শুরু হচ্ছে স্টক ইমেজ সাইট দিয়ে। এখানে 4টা, প্রতি ক্যাটাগরিতে 4টা করে দেওয়া আছে। পিএনজি আছে, তারপরে বাংলা ফন্ট আছে, তারপর হচ্ছে ইংরেজি ফন্টের জন্য বেস্ট সাইটগুলো আছে, অ্যারাবিক ফন্টের জন্য, ভেক্টর এলিমেন্টের জন্য, মুকআপের জন্য, আইকনের জন্য, তারপর হচ্ছে ইলাস্ট্রেশনের জন্য, কালার্সের জন্য, সফটওয়্যার ডাউনলোড করার জন্য। সফটওয়্যারের ক্ষেত্রে ওই যে বললাম প্রিমিয়াম সফটওয়্যার হতে পারে, আবার হচ্ছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম না কিন্তু একটু 19-20 করে ইউজ করতে হয় আর কি।
তো ওই শব্দগুলো একটু জটিল ইউটিউবের ক্ষেত্রে, তো এই জন্য আমরা একটু ভিন্ন শব্দ ব্যবহার করব। এরপরে এখানে প্রোডাক্টিভিটি সফটওয়্যার বলতে যেই সফটওয়্যারগুলো আমাদের হচ্ছে একদম র কাজের, যেমন হচ্ছে প্রিমিয়ার প্রো, আপনি সাধারণত প্রিমিয়ার প্রো ইউজ করবেন এডিটিং ক্ষেত্রে, আফটার এফেক্ট ইউজ করবেন, এছাড়াও কিছু সফটওয়্যার আপনার দৈনন্দিন কাজে লাগবেই, এগুলো এখানে দেওয়া আছে। এরপরে এআই আছে, রিসার্চ এআই আছে, এআই অনেক ধরনের হয়। কিছু এআই আছে যেগুলো রিসার্চ করার ক্ষেত্রে কাজে লাগে, ডকুমেন্টারি করার ক্ষেত্রে, স্ক্রিপ্টিং ক্ষেত্রে কাজে লাগে, আবার কিছু এআই আছে যেগুলো ইমেজ জেনারেটের ক্ষেত্রে কাজে লাগে, আবার কিছু এআই আছে যেগুলো অডিও জেনারেটের ক্ষেত্রে কাজে লাগে। বিভিন্ন এআই এর সাইডও কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এরপরে আমরা যে এক্সটেনশন নিয়ে কথা বলেছি, এখানে কটা, 3টা আর 6 7 14টা এক্সটেনশনের নাম এখানে দেওয়া আছে, যেগুলো মোটামুটি আমরা সবাই ইউজ করি, এগুলো একটু বেশি ইউজ হয় কাজের ক্ষেত্রে। এছাড়াও অনেক ইউজফুল এক্সটেনশন আরও আছে যেগুলো আপনারা ইউটিউব থেকে বা বিভিন্ন সাইট থেকে দেখে ব্যবহার করবেন। ঠিক আছে, এগুলো পিকচার করে আপনাদেরকে দিয়ে দিব। প্রত্যেকটা ওয়েবসাইটের নামের নিচে কিন্তু আপনারা লিঙ্কের যে নামটা আছে এটাও পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে একটা ক্যাটাগরি করে গুগল কিপে নোট করে আপনাদেরকে লিঙ্ক সহ দিয়ে দিব, ওইখান থেকে আপনারা চাইলে সরাসরি ক্লিক করে নিতে পারবেন। আপাতত শুধু পিকচারগুলি আপনাদেরকে দেওয়া হবে। এরপরে চলেন প্রবলেম সলভিং স্কিল নিয়ে আলোচনা করি। ইন্টারনেট ব্রাউজিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্কিল, এটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। ক্লাসের শুরুতে বলেছিলাম। এটা আসলে কি? ধরেন আপনি ভিডিও এডিটিং শিখতেছেন, শেখার সময় আপনি যে কোনো একটা ক্লাসের একটা টপিক নিয়ে আপনি আটকে গেছেন কোথাও কোনো কাজের ক্ষেত্রে, আপনার কিন্তু অপশন আছে, আপনি চাইলে আপনার সাথী ভাইকে আস্ক করতে পারেন, আপনার শিক্ষককে আস্ক করতে পারেন, লাইভ সাপোর্ট নিতে পারেন, গ্রুপ সাপোর্ট নিয়ে এই প্রবলেমটা সলভিং করতে পারেন। কিন্তু আপনার কিন্তু প্রবলেম সলভ হচ্ছে, কিন্তু এর মাধ্যমে আপনি যখন আরেকটা প্রবলেমে পড়বেন, আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন যে আপনার শিক্ষকের মাধ্যমে কীভাবে এটা সলভ করা যায়, এই চেষ্টা করতে। অবশ্যই শিক্ষক তো সাপোর্ট দিবে আপনাকে, এটা এক্সট্রা একটা নলেজের কথা বলছি। ধরেন আপনি কাজ করতে করতে কোর্স শেষ করে ফেলছেন, এখন আপনি কিভাবে সাপোর্ট নেবেন? তখন দেখা যাবে যে শিক্ষককে যদি আপনি না পান, যদি আপনি গ্রুপ সাপোর্ট পাইতে দেরি হয়, আপনি একটা কাজ করতেছেন, কীভাবে সাপোর্ট নেবেন? যদি আপনার প্রবলেম সলভিং স্কিল ভালো না থাকে, তখন দেখা যাবে কি আপনার ওই ছোট একটা প্রবলেম নিয়ে আপনি কয়েকদিন ওয়েট করতেছেন। যারা একেবারে শুরু লার্নার আছেন, যারা এখন তো মোটামুটি সব কিছু পাওয়া যায়, রিসোর্স সহ সব কিছু, প্রথম পর্যায়ে আমাদের স্যাররা, তারপর হচ্ছে যারা একদম শুরুর দিকে শিখেছেন, তারা কিন্তু এত রিসোর্স কিছু পান নাই। তাদের কাছে এত এআই ছিল না, এআইয়ের তো নাম দূর, এত রিসোর্সই ছিল না তখন। তো তাদের ক্ষেত্রে দেখা যেত কি যে একটা প্রবলেম নিয়ে অনেক দিন ওয়েট করা লাগছে। তো এটা কেন? কারণ হচ্ছে রিসোর্স নাই তেমন একটা অনলাইনে অ্যাভেলেবেল। এখন তো অনেক রিসোর্স আছে। এখন আপনাদের প্রবলেম সলভিং স্কিল প্রত্যেকেরই ভালো থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ধরেন আমি হচ্ছে ডিজাইনে কাজ করতেছি বা ভিডিও এডিটিং কাজ করতেছি, আমি কোথাও আটকে গেছি। আমি কি করব? আমি যাব হচ্ছে গুগলে। ইন্টারনেট ব্রাউজিংয়ের সব কাজ গুগল বেসই হয় মোটামুটি। গুগলে গিয়ে আমার যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা স্পেসিফিক লিখে আমি এখানে সার্চ দেবো যে এটার সমাধান আমি কোথায় পাবো। এই যে সমাধান নিজে থেকে করা যে ব্যাপারটা, এটাকে বলে প্রবলেম সলভিং স্কিল। এখন নিজে সমাধান করার জন্য আপনি চাইলে গুগল ইউজ করতে পারেন, চাইলে ফেসবুক ইউজ করতে পারেন, চাইলে টেলিগ্রাম লিঙ্কে জয়েন থাকতে পারেন, বড় বড় যেই পিপলরা আছে তাদের সাথে, ফেসবুক বিভিন্ন গ্রুপে জয়েন থাকতে পারেন, তারপরে হচ্ছে ইউটিউব ইউজ করতে পারেন। যে কোনোভাবে হোক, ওটা নিজে কীভাবে সমাধান করা যায়, এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি যে কোনো স্কিল হোক, মানে এটা যেই স্কিল হোক, যত টাফ হোক, আপনি এটা অ্যাচিভ করতে পারবেন এখন বর্তমানে আর কি। আর এখন তো এআই চলে আসছে, চ্যাট জিপিটি আছে, তারপর আরও বড় বড় এআই আছে, ওগুলোর মাধ্যমে তো আপনি চাইলে যে কোনো প্রবলেমের সমাধান নিতে পারেন। তো ধরেন আমি হচ্ছে একটা প্রবলেম ফেস করছি, হ্যাঁ, তো এই প্রবলেমটা আমি যদি বাংলায় লিখি গুগলের মধ্যে, তাহলে কিন্তু আমি ওইটার এক্সাক্ট রেজাল্টটা পাবো না, আমি যেটা সেটা পাবো না। তো কী করতে হবে? ওটাকে আমাদের ইংরেজিতে লিখতে হবে। এখন আপনি দেখলেন আপনি ইংরেজিতে দুর্বল, এখন কি করবেন? বাংলায় লিখতে তো আসতেছে না। এখন আপনার কাছে সমাধান আছে, চ্যাট জিপিটি আপনি ওপেন করেন, চ্যাট জিপিটিকে আপনার বাংলা যেটা আছে এটা লিখে দিয়ে বলেন যে এটাকে সুন্দর করে ইংরেজি করে দাও, তাহলে সে ইংরেজি করে দিবে। ইংরেজিটা আপনি তখন লিখে সার্চ দিন। তো ইংরেজি সার্চ দিলেন, ধরেন ধরেন আমি এখানে কি করব, উইন্ডোজ 11। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনারা যখন কোনো কিছু আস্ক করবেন গুগলকে, এটা গুগল হোক, ফেসবুক হোক, তারপর হচ্ছে ইউটিউব হোক, যেখানে আস্ক করেন, যদি সমাধান চান তাহলে শুরুর কয়েকটা শব্দ আছে, যেমন হাউ টু ইউজ, হাউ টু ক্রিয়েট, তারপর হচ্ছে হাউ টু, যে এই দুটো শব্দ আপনি সবখানে ইউজ করবেন। তো এটা আপনার প্রশ্ন করার ক্ষেত্রে কাজে লাগবেই, এটা জেনে রাখেন। হাউ টু লিখে এরপর আপনি আপনার যা ইচ্ছে তা লেখেন, এটা যদি শুদ্ধ না হয় তাহলে গুগল শুদ্ধ করে দিবে। ধরেন হাউ টু হচ্ছে ডাউনলোড, বা হচ্ছে হাউ টু SETUP সেট আপ উইন্ডোজ, হ্যাঁ,
লিখে সার্চ দিলাম। এখন দেখেন আমাকে কিন্তু সুন্দর করে একটা গাইড দিচ্ছে। তো এই গাইডের ক্ষেত্রে আপনি সবসময় ফলো করবেন আপনার যেই মানে মেন যে সাইটটা আছে, যেমন উইন্ডোজ কার মাইক্রোসফটের, এখন মাইক্রোসফটের উপরেও কিন্তু আরেকটা সাইট আসছে। আপনি প্রেফার করবেন মাইক্রোসফটকেই, কারণ যত বড় কোম্পানি হয় তারা কিন্তু তত বেশি ইউজার ফ্রেন্ডলি হয়, সে আপনাকে সহজে বুঝাবে জিনিসটা। তো আপনি এখানে ঢুকছেন, হ্যাঁ, যাওয়ার পরে এখন দেখতেছেন কি সব ইংরেজিতে লেখা। এখন কি করবেন, আপনি তো এগুলো বুঝতেছেন না। আপনার জন্য আছে আবার চ্যাটজিপিটি। আপনি এই লেখাটাকে কপি করেন, চ্যাটজিপিটিকে গিয়ে বলেন যে এই যে ইংরেজিটা আছে এটাকে সুন্দর করে সামারাইজ করে আমাকে বাংলাতে বলে দাও। তখন চ্যাটজিপিটি কী করবে, আপনাকে এর থেকেও সুন্দর করে ওয়েল ম্যানেজ করে বাংলাতে বলে দিবে। আপনার জন্য বুঝতে খুবই সহজ। ওই যে বললাম, বর্তমানে অজুহাত দেওয়ার কোনো স্কোপ নাই যে আমি এই কারণে শিখি নাই বা এই কারণে পারি নাই। আপনি যদি শিখতে চান বা যদি স্কিল হইতে চান তাহলে আপনার জন্য অপশনের শেষ নাই। এখন সব কিছু আপনার হাতের মুঠোয় আছে, আপনি শুধু একটু চেষ্টা করতে হবে, একটু সময় নিতে হবে, একটু মেহনত করতে হবে, তাহলে আপনি এভরিথিং সব কিছু করতে পারবেন নিজে থেকে। আচ্ছা, তো এখন চলেন, আমরা তো প্রবলেম সলভিং আলোচনা করেই ফেললাম। তো কি করবেন তাহলে, এখন থেকে কোনো জায়গায় যদি আটকে যান তাহলে একবার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার কি প্রবলেম হচ্ছে এটা খুঁজে বের করতে হবে। স্পেসিফিক প্রবলেম কিন্তু আগে বুঝতে হবে, এটা ছাড়া কিন্তু সমাধান বের করা যাবে না। আপনি একটা প্রবলেমে আটকে গেছেন, এখন যদি এরকম হয় যে প্রবলেমটা এমনই নতুন যেটা আপনি আগে কখনো ফেস করেন নাই এবং কি প্রবলেম হচ্ছে এটা বুঝতে পারতেছেন না, তাহলে অবশ্যই আপনি কারো ধারস্থ হবেন। প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে মানে নিজে থেকে সলভিং করার ক্ষেত্রে আরেকটা বড় ভুল আছে, ওইটা একটু বলি। সেটা হচ্ছে একঘেয়েমি থাকা। এটা কেমন, ধরেন আপনি প্রবলেম সলভিং করবেন, কাউকে জিজ্ঞেস করবেন না, আপনি নিজেই করবেন। এখন নিজে করতে গিয়ে দেখতেছেন যে আপনার 2 দিন সময় লেগে গেছে একটা প্রবলেমে সলভিং করতে। আপনি কি করছেন, 2 দিনে লাগাইছেন। আপনি নিয়ত করছেন যে কারো জিজ্ঞেস করবেন না, আপনি নিজে সমাধান করবেন। এটা কিন্তু আবার করলে ভুল হবে, কারণ আপনি চাইলে এটা সহজে করতে পারতেন, আপনি হচ্ছে একঘেয়েমি করে এটাতে দেরি করছেন। তো এরকম করা যাবে না। আপনি একটা নির্দিষ্ট সময় নেবেন, যেমন ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি হচ্ছে এনিহাও এটা সলভিং করব। যদি আমি তাও না পারি তাহলে আমি অবশ্যই আমার শিক্ষকের ধারস্থ হব, আমার শিক্ষককে বলবো বা হচ্ছে আমার সিনিয়র যিনি থাকবেন ওনাকে বলে আমি এটা সমাধান করে নিব। এটা হচ্ছে প্রবলেম সলভিংয়ের সিস্টেম আর কি। আস্তে আস্তে আপনি আগাবেন। শুরুর স্টেপেই তো আপনি একবার প্রফেশনাল হবেন না, এটা সম্ভব না। আপনি স্ট্রাগল করবেন, নিজে নিজে পারবেন না, আস্তে আস্তে আপনি সামনের দিকে আগাবেন। তো প্রবলেমটা খুঁজে বের করতে হবে। আর যদি প্রবলেম একেবারে নতুন হয়ে বললাম তাহলে সরাসরি শিক্ষকের দ্বারস্থ হয়ে প্রবলেমটা আগে জেনে নেবেন। লাগলে শুধু প্রবলেম জানবেন, বলবেন শিক্ষককে বলবেন যে স্যার আমাকে একটু সময় দিন, আমি নিজে থেকে একটু ট্রাই করি। নিজে আপনি একটু ট্রাই করবেন, ট্রাই করার আপনার বেস্টটা ট্রাই করার পরে যদি আপনি না পারেন তখন আমাদের থেকে যতটুকু সাপোর্ট প্রয়োজন হয় আমরা ততটুকুই সাপোর্ট আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করা শেষ, এখন চলেন আমরা এআই নিয়ে কিছু আলোচনা করে আমরা আমাদের আজকের ক্লাসের শেষের দিকে চলে যাব। তো এআই নিয়ে আমরা হচ্ছে রিসোর্স থেকেই দেখি, যেমন এখানে হচ্ছে রিসার্চ এআই আছে, চ্যাটজিপিটি আছে, এটা তো আমরা সকলেই চিনি, জেমিনাই আছে, কোপাইলট আছে, তারপর ডিপসিক, নতুন একটা এআই আসছে ডিপসিক। তো এটা এখন শুরুতে আইসাই চ্যাটজিপিটি যেরকম জনপ্রিয় হয়েছিল 2020 সালের 21 সালের দিকে, আইসাই পুরো ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে ফেলছে বলা যায়। ওই বছরের মধ্যে ইনোভেশনের জগতে সবচেয়ে বড় ইনোভেশন ছিলই হচ্ছে চ্যাটজিপিটি। তো ডিপসিকটা এরকম হয়ে আসছে আর কি এখন। তো ধরেন আমরা চ্যাটজিপিটিটাকে ওপেন করি, এখান থেকে চ্যাটজিপিটি লিখব, চ্যাটজিপিটি। তো চ্যাটজিপিটি হোক বা যে কোনো ওয়েবসাইট হোক ইউজ করার ক্ষেত্রে আপনি হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার অ্যাকাউন্ট যেন এখানে অবশ্যই থাকে, মাস্ট অ্যাকাউন্ট রাখবেন। এখানে আমরা যদি অ্যাজ থেকে দেখি, অ্যাজে আমার অ্যাকাউন্টটা করা আছে চ্যাটজিপিটি। আচ্ছা হ্যাঁ, অ্যাকাউন্ট করা থাকলে কি সুবিধা, আমি 1 বছর আগে চ্যাটজিপিটি দিয়ে কোন কাজটা করেছিলাম, তাকে কি জিজ্ঞেস করেছিলাম, এটাও কিন্তু আমি এখানে দেখেন এই যে ক্যাটাগরি করা আছে পেয়ে যাব। যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিন্তু চ্যাটজিপিটি আপনার যেই কমান্ডগুলো আছে এগুলো সেভ করতে পারবে না, এই জন্য অবশ্যই এটাকে সেভ করে রাখবেন মাস্ট। আর সেভ করার জন্য আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমরা আবারও যদি এখানে যাই, এখানে গিয়ে আমরা অ্যাকাউন্ট করে ফেলি, চলেন। এই যে এখানে লগ ইন আছে, অ্যাকাউন্ট করা তো অত হ্যাসেল না, লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে মাইক্রোসফট অ্যাকাউন্ট, অ্যাপেল, কন্টিনিউ গুগল বলবে, আমরা গুগল দিয়ে কন্টিনিউ করে ফেলবো এটাকে। এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্ট দেখাবে। আচ্ছা দেখেন সরাসরি নিয়ে ফেলছে আমারটা। তো এটার অ্যাকাউন্টের আরেকটা সুবিধা হচ্ছে, ধরেন আমরা হচ্ছে অ্যাড ইউজ করি সবসময়,
এখন এজ থেকে যখন আপনি ক্রোমে আসবেন, যদি আপনি একই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন তাহলে এখানেও কিন্তু আপনি ওই সবগুলো আপনার যে প্রম্পট আছে বা হচ্ছে কি বলে কমান্ড আছে এগুলো এখানে পেয়ে যাবেন। ধরেন আপনি আপনার অফিসের একটা কম্পিউটার ইউজ করতেছেন, এখানে একটা টাস্ক করছেন, যদি অ্যাকাউন্ট সেম থাকে বাসার কম্পিউটারে গিয়ে সেম অ্যাকাউন্ট থাকলে আপনি কিন্তু ওই কমান্ডটা এখানেও পাবেন। তো এই জন্য অ্যাকাউন্ট মাস্ট থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা গেল। এরপরে আমরা হচ্ছে যদি ইমেজ জেনারেট করার কিছু এআই দেখি, এখানে তো আমরা রিসার্চের এআই দেখলামই, আমি একটা দেখাইছি, আপনারা সবগুলো এক্সপ্লোর করে করে দেখবেন। এটাই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের কাজ। ইমেজ জেনারেট করার জন্য সবচেয়ে জনপ্রিয় ছিল এতদিন পর্যন্ত মিড জার্নি, যদিও মিড জার্নি প্রিমিয়াম, কিন্তু বর্তমানে মিড জার্নিকেও পিছনে ফেলে দিবে এরকম অবস্থা হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিক কি এত এআই আনছে এই কয়েক মাসের মধ্যে যে আনবিলিভেবল পুরো। এখান থেকে আমাদের যে ছবিগুলো দেখেন মানে এগুলো কেউ বিলিভই করতে পারে না। আপনারা যারা এআই এর সাথে কানেক্টেড, এআই বোঝেন, তারাই জানবেন যে আসলে এই ছবিগুলো এআই দিয়ে করা, কিন্তু এছাড়া কিন্তু অন্য কারো বোঝার ওয়ে নাই যে আমাদের ছবিগুলো এআই দিয়ে জেনারেট করা। অনেক কাজ এখন এআই আমাদেরকে সহজ করে দিছে। এত সুন্দর সুন্দর হিউম্যান রিসোর্স পাওয়া যায়, এত সুন্দর সুন্দর ক্যারেক্টার পাওয়া যায় কাজ করার জন্য যে কি বলবো। তো এআই দিয়ে ইমেজ জেনারেট করা সাইট হচ্ছে এখানে 4টা দেওয়া আছে, ফ্রিপিক, লিওনার্দো, আইডিওগ্রাম, কোপাইলট, এই সবগুলো হচ্ছে ফ্রি। ডলিও আছে, ওইটাও ভালো, ওইটা ইউজ করতে পারেন চাইলে। এরপরে অডিও জেনারেটরের জন্য এখানে লিভো আছে, 11 আছে, সংব্রাস্ট আছে, অ্যাডোব পডকাস্ট আছে। এইগুলো নিয়েও আমাদের হচ্ছে ধারাবাহিক ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। প্রত্যেক ক্লাসে আমাদের মোটামুটি এআইয়ের কিছু না কিছু কাজ থাকবে, কোথাও ইমেজ, কোথাও সাউন্ড থাকবে ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ইন্টারনেট ব্রাউজিংয়ের আলোচনা। আমি একেবারে শুরু থেকে একটা সামারি জানবো যে আমরা কী কী দেখেছিলাম আজকে ক্লাসে। এরপরে হচ্ছে আমরা আমাদের যে প্রশ্ন উত্তর সেশন আছে ওইখানে যাব ইনশাল্লাহ। আপনারা আপনাদের প্রশ্নগুলোকে এখান থেকে নোট করা শুরু করে দেন। প্রথমে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? আমরা আলোচনা করেছিলাম ইন্টারনেট ব্রাউজিংয়ের গুরুত্ব এবং হচ্ছে এর প্রয়োজনীয়তা নিয়ে। এরপরে ব্রাউজার সম্পর্কে আলোচনা করেছি আমরা, যে কি কি ব্রাউজার আমরা হচ্ছে ব্যবহার করতে পারি, কোনগুলো জনপ্রিয় কোনগুলো অজনপ্রিয়। এরপরে আমরা হচ্ছে গুগল ক্রোমটাকে পুরো ভেঙে ভেঙে এক্সপ্লোর করেছি, যে কোথায় কি আছে, কোনটার কি কাজ, কোনগুলোকে এক্সটেনশন বলে, কোনগুলো শর্টকাট, কোনগুলো বুকমার্ক, কীভাবে এগুলো ক্রিয়েট করতে হয়, এক্সটেনশনের কি কাজ, এক্সটেনশন কোথায় পাবো। এরপরে আমরা দেখেছি হচ্ছে কিভাবে একটা হচ্ছে সাইট আমরা ওপেন করতে পারি, ওই সাইটটা কীভাবে ব্যবহার করতে পারি। আমরা রিসোর্সের ক্ষেত্রে ব্যাপারে মনে হয় স্কিপ করে গিয়েছিলাম। তো ধরেন আপনি যদি কোনো একটা পিকচার ডাউনলোড করতে চান, সফটওয়্যার দেখেছিলাম, হয়তো রিসোর্স দেখে নিই আমরা, তো পিকজাবে পিকজাবে সার্চ দিলাম, এখান থেকে এটা ওপেন করলাম। হ্যাঁ, তো এখানে দেখেন আপনি উপরে গেলে এখানে ক্যাটাগরি পাবেন, ফটোস, ইলাস্ট্রেশন, ভিক্টরস, ভিডিওস। আপনাদের তো মোস্টলি ভিডিওই কাজে লাগবে বেশি। তো ভিডিওতে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা ক্যাটাগরিও করা আছে, ভিডিও হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, তা আমি যদি এখন সার্চ দেই হচ্ছে কি লিখবো, মাউন্টেন বা হচ্ছে রেন লিখতে পারি, রেন ড্রপ। হ্যাঁ, রেন ড্রপ লিখে সার্চ দিলাম, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ভালোই সময় নিচ্ছে, নেটটা একটু স্লো কাজ করতেছে। দেখেন চলে আসছে কিন্তু। তো এখানে দেখেন এই যে রেন ড্রপে যে ফুটেজগুলো আছে এগুলো আমাকে এখানে দেখাচ্ছে। তো এগুলো ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার জন্য আমরা হচ্ছে ওপেন করব, যে কোনো কিছু ডাউনলোড করা সেটা পিকচার বা যে কোনো রিসোর্স হোক, ওপেন করব। ওপেন করার পরে এখানে ডাউনলোডের অপশন মাস্ট থাকবে। ওপেন করলে আপনি যে কোনো জায়গায় দেখবেন ডাউনলোড অপশন কোথাও না কোথাও আছে। এখন যদি আপনি এরকম একটা সাইটে যান যেটাতে প্রিমিয়াম, ওইটা তো অবশ্যই ডাউনলোড করতে পারবেন না, ফ্রি ডাউনলোড করতে হবে আপনাকে দেখে দেখে। ডাউনলোডে ক্লিক করলে, ভিডিওর ক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করলে আপনি হচ্ছে রেজুলেশন পাবেন, কোনোটা আছে 720p, কোনোটা 1080p, কোনোটা 2K, কোনোটা 4K, আবার কোনোটা 8Kও পাবেন। আর ইমেজের ক্ষেত্রে এখানে হচ্ছে এরকম রেজুলেশন থাকবে, 2K, 4K ইত্যাদি থাকবে আর কি। তো আপনার যে রেজুলেশন প্রয়োজন হবে আপনি এটা সিলেক্ট করবেন। যেমন 1080p আছে, সিলেক্ট করে, আবার 2K আছে, সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে আর কি আমরা যে কোনো রিসোর্স ডাউনলোড করতে পারি। তো এরপরে আমরা হচ্ছে যদি সামারির দিকে ফিরে যাই, আমরা গুগল ক্রোমের পরে ব্রাউজার নিয়ে কীভাবে এগুলো ইউজ করতে হয় এগুলো নিয়ে আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি হচ্ছে গুগলের 4টা জনপ্রিয় সফটওয়্যার নিয়ে, মেল, তারপর হচ্ছে মিট, ড্রাইভ, আর কোনটা আর ছিল হচ্ছে কিপ। হ্যাঁ, কিপ ছিল। এই 4টা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা আমাদের যে রিসোর্সগুলো আছে এগুলো দেখেছি, এরপরে আমরা প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করেছি, কীভাবে প্রবলেম সলভিং করতে হবে। তারপরে আমরা লাস্টে হচ্ছে এআই নিয়ে আলোচনা করেছি, যে কীভাবে এআইগুলো ব্যবহার করতে হবে।
আর এআই এর ক্ষেত্রে আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে এআই কে যখন আপনি কমান্ড করবেন তখন আপনার ওইখানে আপনার হচ্ছে র্যান্ডম আলোচনা থেকে আপনি যদি তাকে খোলামেলা আলোচনা করেন তাহলে তার জন্য আরও বেশি ভালো। যেমন আপনি খুব স্টাইলের সাথে লিখলেন যে কি বলে আমাকে আমাকে কি বাংলাদেশ নিয়ে একটি স্ক্রিপ্ট লিখে দাও, স্ক্রিপ্ট লিখে দাও। হ্যাঁ, তো আপনি এটা লিখলেন, তো সে কি করবে, র্যান্ডমলি লিখে দিবে আপনাকে একটা, ওই স্ক্রিপ্টটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এইভাবে আপনি কখনো সার্চ দিবেন না। আপনি কি করবেন, কিছু মাল মশলা তাকে অবশ্যই দিতে হবে। তো আমি এটাকে স্টপ করি। ধরেন প্রথমে তো আপনি এটা বলবেনই যে আমাকে অমুক জায়গার একটা স্ক্রিপ্ট লিখে দাও, এরপরে কমা দেন। কমা দিয়ে আপনি যেমন চান, আপনার তো মাইন্ডে অবশ্যই একটা জিনিস কাজ করে যে আমার এমন দরকার স্ক্রিপ্টটা, আপনি সব কিছু লিখে দেন তাকে। আপনার প্রশ্ন যদি 10 লাইন হয় 10 লাইনে, তাহলে আপনি একেবারে 100% কারেক্ট রেজাল্টটা পাবেন। আর যদি আপনি অল্প লিখে দেন, বারবার বলবেন, দেখবেন আপনার কিন্তু এক্সাক্ট যে মানে আউটপুটটা আছে এটা সে দিতে পারতেছে না। তো ধরেন যে আমি এখানে লিখে দিব মানে একদম নর্মাল ভাষায় লিখে দাও, ভাষায় লিখে দাও। হ্যাঁ, শিক্ষিত থেকে শুরু করে শিক্ষিত থেকে শুরু করে মূর্খ না, কি বলবো এটাকে, আচ্ছা অশিক্ষিত বলি, আর তো কোনো শব্দ পাচ্ছি না খুঁজে, অশিক্ষিত সবাই যেন বুঝতে পারে। আচ্ছা গেল। এরপরে চ্যাটজিপিটি সহ যত এআই আছে তারা যখন কোনো কিছু লিখে তখন দেখবেন যে এমনি একটু সাহিত্য দিয়ে দেয়, তো ওই লেখাটা পড়লেই বোঝা যায় যে এটা এআই দিয়ে লেখা। এই জন্য আপনি তাকে বলতে পারেন যে এমনভাবে লিখতে হবে যেন মনে হয় 50 বছরের অভিজ্ঞ একজন লেখক লিখেছে। এআই আপনাকে তখন এইভাবেই দিবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় কিওয়ার্ড আর কি, কিওয়ার্ড রিসার্চ বলে না, এগুলোকে বলা হয় কিওয়ার্ড আর কি। এরকম আর অনেক কিওয়ার্ড আপনারা আস্তে আস্তে ক্লাস করতে করতে শিখে ফেলবেন ইনশাল্লাহ। তো এখন যদি সার্চ দেন তাহলে আপনার রেজাল্টটা আগের থেকে অনেক বেশি ডিফারেন্ট হবে। এখন সে একেবারে সাদামাটা পাবে, আপনার প্রতিটা কমান্ড ফলো করে কিন্তু সে এখন আপনাকে লিখে দিবে। আপনি যদি এটাকে আর এটাকে যদি মিলান তাহলে হিউজ ডিফারেন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আলোচনা। এখন তাহলে আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব। আপনাদের যে প্রশ্নগুলো আছে এক এক করে আপনারা প্রশ্ন করুন, আমি হচ্ছে এক এক করে আপনাদেরকে উত্তর দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ যতটুকু পারি। আচ্ছা ঠিক আছে, প্রথমে হাত তুলতে হবে, হাত তুললে আমি একজন করে নাম বলবো, একজন করে সিরিয়াল ধরে সবাই হচ্ছে প্রশ্ন করতে পারবেন আর কি। আচ্ছা হ্যাঁ, BDIT ইনস্টিটিউট, জি ভাইয়া আপনি বলুন, মাইক্রোফোনটা আনমিউট করে তারপর বলুন। জি ভাইয়া ধন্যবাদ, অত্যন্ত চমৎকার ক্লাস করলাম, স্পেশালি আপনাকে থ্যাঙ্কস। আসলে অনলাইনে অনেক দিন থেকে আছি বিভিন্ন কার্যক্রমের সাথে, কিন্তু এই যে এত ব্যবহার, বিশেষ করে গুগলের এত ইউজ আজকে ফার্স্ট দেখলাম। তো ভাইয়া ক্লাসগুলো কি আমাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে নাকি জাস্ট জি যে জি ক্লাসটা যখন হবে? রেকর্ডেড দিয়ে দেওয়া হবে, রেকর্ডেড দেওয়া হবে। আপনার ওয়েবসাইটে অবশ্যই লগইন থাকবে, সবাই ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, প্রতিদিনের ক্লাসটা আমরা রেকর্ডেড পাবো না? জি জি, ওয়েবসাইটে একই জায়গায় পেয়ে যাবেন লিস্ট করা। আর আমাদের তাহলে রেগুলার ক্লাসটা কি কালকে থেকে হবে? জি, আপনাদের ভিডিও এডিটিং এর যে ক্লাস আছে এটা আগামী কাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। জি ভাইয়া ধন্যবাদ, এটুকুই জানতে চাচ্ছিলাম। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ফার্স্টেই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আশরাফ সাহেব আপনাকে ধন্যবাদ, আসলে চমৎকার ক্লাস করলাম। আমরা যারা একটু বয়স হয়েছে আমরা তো এই বিষয়ে একটু অশিক্ষিত, সবকিছু নতুন লাগে যারা এগুলো ব্যবহার করিনি। আজকে আসলে অনেক কিছুই জানলাম যেগুলো আগে হয়তো টুকটাক সার্চ করেছি, যেটুকু দরকার সেইটুকুই সার্চ করেছি, এর বেশি করিনি। তো আপনার আজকের আলোচনায় আসলে চমৎকার অনেক কিছুই জানলাম।
এখন এগুলোকে মানে ধরে রাখা হয়তো একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু যদি রেগুলার প্র্যাকটিস করি তাইলে হয়তো ভালো কিছু হবে। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। ফান্ডামেন্টাল ক্লাসে আসলে আমরা অনেক কিছু জেনেছি। এই জিনিসগুলো যদি আমরা আবার রেকর্ডেড ভিডিওতে আর একটু দেখি তাহলে হয়তো আরেকটু ইয়ে হবে, কিন্তু দিন দিন তো বাড়ছে, মানে কালকে যদি ভিডিও এডিটিং ক্লাস হয় ওখানে আরো কিছু পাবো, আরো কিছু পাবো। আসলে হার্ডওয়ার্ক না করলে এই জিনিসগুলো ধরে রাখা কষ্ট হয়ে যাবে। তো আলটিমেটলি আপনাদেরকে ধন্যবাদ যে আসলে অনেক কিছু জি শেখার একটা সুযোগ আমরা পেয়েছি। জি ধন্যবাদ। জি জি, ওয়ালাইকুম আসসালাম, শুক্রিয়া আপনাকে। জি এরপরে হুম, জি বলুন, এরপরে খায়রুল উজ্জ্বল ভাই বলুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আহ, আলহামদুলিল্লাহ, ভাইজানেরা বেশ সুন্দর সুন্দর কথা বলছিলেন, ওনাদের কথা ভালো লাগছিল। তো ওই কথার সূত্র ধরে আমারও একটু এরকম কথা যে অনলাইনের সাথে আমরা টুকটাক যুক্ত আছি, বাট আমার আপনাদের এই ক্লাসগুলোর বিষয়ে আমার আপনাদের যে আগ্রহ এবং আপনাদের সিস্টেম্যাটিক, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা ধন্যবাদ। করতেছি যে মাসুম ভাই যেভাবে বলছিলেন সামনের মূল ক্লাস তো কালকে থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো জি মনে ইনশাল্লাহ। হয় সেই ক্লাসটাই আমাদের যে আগ্রহ, মস্তিষ্কের ভিতরে যে স্বপ্ন যে এটা এই ক্লাসটা এমন হতে পারে, মনে হয় তেমন স্বপ্ন পূরণ হতে চলেছে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। আমরা আপনারা হয়তো মানে আপনাদের সাথে তো শেয়ার করি না ব্যাপারটা। আমরা যখন একটা ক্লাস করাই, জি আমি তো গ্রাফিকের ক্লাস করাই সাধারণত, আমার একটা ক্লাস রেডি করার জন্য প্রতিদিন মানে 6 ঘন্টা পর্যন্ত সময় যায় ওই ক্লাসটা রেডি করার জন্য, শুধু যাতে শিক্ষার্থীদের সাথে মানে একটা মিনিটও পর্যন্ত সময় নষ্ট না হয়। আমার ক্লাসগুলো তো আপনারা মানে দেখবেন সামনে ইনশাল্লাহ, জি অনেক জি গুছায় ক্লাস করার জি জি ট্রাই করা হয় আর কি, যাতে আপনারা ভালো আউটপুট পান। জি 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 মানে এটা ভালো লাগছে যে আপনারা আমাদের মানে আপনাদের স্টুডেন্টকে অর্থাৎ আমাদেরকে এক ভিডিও এডিটিং এর উপরে রানিং করার জন্য আপনার আনুষঙ্গিক যা পরিবেশ এনভায়রনমেন্ট লাগে তা আপনারা তৈরি করতেছেন, যাতে একটা ছেলে অন্তত অপারেট করতে পারে। তো জি এই জি জিনিসগুলো আসলে আন্তরিকতারই প্রকাশ পায়। তো আমার কাছে খুব ভালো লেগেছে। জি আলহামদুলিল্লাহ, আপনাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং আমাদের শেষ পর্যন্ত যেন ভালোভাবে আপনাদের সাথে জি ইনশাল্লাহ। আমরা অংশগ্রহণ করতে পারি ইনশাল্লাহ। জি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, সবসময় চেষ্টা করি 100%-এর বেশি দেওয়ার। তো শিক্ষার্থীদের হার্ডওয়ার্কটা আসলে ম্যাটার করে আর কি। শিক্ষার্থীরা যদি হার্ডওয়ার্ক একই সাথে করে, শিক্ষক এবং ছাত্রদের মানে যৌথ প্রচেষ্টায় আসলে একটা ভালো আউটপুট বের হয় আর কি, যে কোনো ব্যাচ থেকে। ইনশাল্লাহ এই ব্যাচ থেকে আমাদের আমাদের অনেক এক্সপেকটেশন আছে আপনাদেরকে নিয়ে, যে আপনারা সবাই একজন ভালো ভিডিও এডিটর হয়ে বের হবেন ইনশাল্লাহ, আপনাদের সবার কেরিয়ার হবে। ওটা দেখে আমাদের আমাদের ওইটাই হচ্ছে আমাদের সাকসেস, এছাড়া আর আর আমাদের আসলে তেমন কিছু নেই। আর একটা কথা আবার একটু অ্যাড করতে মন চাচ্ছে, একটা কথা পরামর্শ, জি সেটা হচ্ছে গিয়ে আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ চাই, যেহেতু আমার আগের ভাই বলছেন যে আমরা সিনিয়র পার্সন বা বয়স হয়ে গেছে যাদের, আমাদের 40 বয়স হয়ে গেছে, তো এখন আসলে নতুনদের সময়, তারপরেও ইচ্ছা আগ্রহ কমতি নেই আমাদের, আমার বিশেষ করে কমতি নেই। কিন্তু আপনাদের কাছ থেকে এটা চাই যে আমরা এই বয়সে বা আহ, কতটুকু সময় দিতে পারলে আমি আমার নিজের বিষয়ে বলতে পারি, তারপর আমি আপনাদের কাছে অ্যাজ এ টিচার আপনারা বলবেন যে মাঝে মাঝে সময় যদি হয় যে আমরা জি কতটুকু হার্ড অ্যান্ড সোল করলে এটা ধরে রাখতে পারি। আসলে মনে হচ্ছে একবার ক্লাস করি মনে হয় কিছুই হলো না, আবার পুনরায় করতে হয়, এমনই মনে হয়। একটু মাঝে মাঝে ব্রিফ করবেন যখন সময় পাবেন, জি আমাদের জি জন্য বিশেষ অবশ্যই করে। ইনশাল্লাহ। জি জি খায়রুল ইনশাল্লাহ, সাহেবের সাথে অবশ্যই ইনশাল্লাহ। আমিও একমত যে আসলে আমাদের বয়স যাই হয়েছে আমরা তো নতুনকে ভয় পাই। মানে ভিডিও এডিটিং এই বয়সে এসে ভিডিও এডিটিং এটাও শুনতেই কেমন জানি, মানে ভাবতেই কেমন জানি লাগে। তারপর আমরা সাহস করেছি, এবং মানে আমরা যে বুড়ো বয়সেও আরো কিছু করার আগ্রহ, এটাই আসলে স্যাররা যেভাবে আমাদের কি করছেন আমার মনে হয় পারবো জি জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা ট্রাই করব আমাদের ক্লাসের মাঝে মাঝে, ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা কিছু এক্সট্রা হচ্ছে মানে সেশন রাখার জন্য, যেখানে আমরা মানে মন খুলে সব কিছু সম্পর্কে আলোচনা করতে পারি, নিজেদের মধ্যে যা আছে আমাদের মধ্যে যা আছে সবগুলো সম্পর্কে যাতে আলোচনা করতে পারি, এরকম কিছু ইনশাল্লাহ। সালাম আলাইকুম। জি এরপরে যে জিসান জিসান ভাই বলুন, জিসান ভাই বলুন, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। জি সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, অত্যন্ত চমৎকার একটি ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আমি যেটা আর কি চাইছিলাম আপনার কাছ থেকে, যে আমাদেরকে ওই যে রিসোর্স যে একটা ফটো দেওয়া হয়েছিল, জি সেই ফটোটা আমাদের আর কি
বোঝা যায় না, ঝাপসা ঝাপসা আছে। ওইটা যদি আমাদেরকে একটু পিডিএফ অথবা জেপিজি ফাইল করে দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হইতো। এটা হচ্ছে কি, ওইটা তখন দেওয়া হয়েছে আর কি একটা ওই সিঙ্গেল ভিউ দেখার জন্য সবগুলো। যখন দিব তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা করে দিব পিকচার, এবং মানে জি কিছুক্ষণ পরে প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক সহ একটা পোস্ট করবো আর কি, ওইখান থেকে আপনি সরাসরি ক্লিক করে ওপেন করতে পারবেন ইনশাল্লাহ। জি জি জি, ধন্যবাদ স্যার। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে বলুন মনোয়ারুল ইসলাম ভাই, আপনি বলুন। ইরফান ভাই, আপনি বলুন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমি মূলত যে প্রশ্ন করতাম ওইটা ওই জিসান ভাই করে ফেলছেন। আমি ওই রিসোর্স ওয়েবসাইট গুলোর লিঙ্কের জন্যই বলতাম আর কি। দেখ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, ঠিক আছে। এরপরে রোকেয়া আক্তার শারমিন আপু, আপনি বলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। বিজনেস করতেছি, তো আমার আসলে বিজনেসে এখন তো 2025 সাল, যুগের সাথে তাল মিলা চলতে হচ্ছে, জি যার কারণে আপনাদের কোর্সে ভর্তি হওয়া। তো আমার মূলত কাজ হচ্ছে মহিলাদের পোশাক এবং শাড়ি নিয়ে কাজ করা। ভিডিওটাকে আমি একটু মোটিফাই করার জন্য আসলে এখানে অ্যাড হয়েছি। তো জি এখন আপনাদের যে মানে ভিডিও কন্টেন্ট করার জন্য যে জিনিসগুলো লাগে এটা সম্পর্কে আমি আসলে অবগত নই। আমি আগে ক্যাপকাটে মোবাইলের মাধ্যমে টুকটাক করতাম আর কি। তো জি আমি এমনি ল্যাপটপ মোটামুটি চালাতে পারি, কারণ আমি ওয়েব ডিজাইনের কাজটা শিখেছি। আমাদের সরকারি আচ্ছা যে আচ্ছা প্রজেক্ট আছে, হার্ড প্রজেক্ট, ওখানে মাধ্যমে আমি 6 মাসের কোর্স কমপ্লিট করেছি। তো মোটামুটি আমি ল্যাপটপ সম্পর্কে মানে ভালো জানি, মানে পারতেছি আর কি, আগে তো একদমই জানতাম না। জি তো জি আপনাদের যে টুলস গুলো আছে এগুলো সম্পর্কে আসলে আমি একদম মানে অবগত নই। তো এটা একটু ক্লিয়ার করে জুম করে মানে ভালো করে দেখাইলে ফুটাই তুলবেন, আমি এটা আশা করব। কারণ দেখা গেছে যে মানে আমার কাছে জিনিসটা আসলে হজবরল লাগতেছে। আমি বিভিন্ন সময় ইউটিউবেও দেখছি, কিন্তু আমি বুঝি না আচ্ছা জিনিসগুলো। আচ্ছা, ঠিক আছে, আর সমস্যা নাই। এটা আপনি একটু হচ্ছে এটা একটু আপনি খেয়াল আপনি রাখবেন। আপনি যেটা করবেন যে, হ্যাঁ এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। আর আপনি যেটা করবেন, ক্লাসটাকে বারবার রিপিট করবেন, কয়েকবার করে রিপিট করবেন, এবং সেকশন ওয়াইজ প্র্যাকটিস করবেন। আমরা আর তো স্যার 1 ঘন্টা আপনি ক্লাস এক কাজ করাই। করবেন, জি, আমাদেরকে একটু হোম টাস্ক দিবেন, তাহলে আমাদের প্র্যাকটিস কতটুকু হয়েছে ওটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা হ্যাঁ মনে হয় বেটার আপনাদের, হবে। হ্যাঁ আর আপনাদের হোম হোম টাস্ক তো অবশ্যই দেওয়া হবে, এগুলো যেহেতু ফান্ডামেন্টাল ক্লাস ছিল আমি আরেকটা এখানে তো। প্যারায় জি আছি। আরেকটা প্যারা হচ্ছে যে আমি আসলে ওই আমাদের ওয়েবসাইটে কাজের ক্লাস চলতেছিল, তো তা আমি আপনাদের যখন ক্লাসটা কিনি, তো আমি আমার মোবাইল থেকে মানে ইয়া করছি, আপনাদের ওয়েবসাইটে ঢুকছিলাম। তো যখন জি আমি ল্যাপটপটাকে ঢুকতে গেছিলাম, তা আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি মেবি। তা আমি আবার হুম, আমার মানে মেইন নামটা দিয়ে আমি ঢুকতে চাইছি, পরে পাসওয়ার্ড চেঞ্জ করছি। এখন আমার মনে পড়তেছে না আমি কিভাবে আমি ঢুকছিলাম। আচ্ছা তো আচ্ছা, এখন আমি ঠিক আছে। যখন আপনি, আপনাদের হ্যাঁ আপনি অন্য ল্যাপটপ থেকে সময়ে, টাইপিং করছিলাম, হ্যাঁ আমি পারতেছি না ঢুকতে আচ্ছা আপনাদের ঠিক আছে, সাইডে। সমস্যা নাই। আপনি মানে অন্য সাপোর্টের সময় বা অন্য এক সময় সরাসরি কন্ট্যাক্ট করে আপনার এটা ঠিক করে নিয়েন, পাসওয়ার্ডটা রিসেট করে নিয়েন, তাহলেই হবে। থ্যাংক ইউ ভাইয়া। জি, ঠিক আছে, শুক্রিয়া। এরপরে বলুন শফিকুল কাবির ভাই, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আশরাফ সাহেব, আপনাদের এই আজকের ক্লাস এবং গতকাল যে বেসিক ক্লাসটা হয়েছে, যদিও শুরুর দিকে অনেকেই একটু মনে করতেছিল খুবই বেসিক, কিন্তু আমরা সব সময় কাজ করি, মানে যারা কাজ মানে চাকরি করি আর কি, জি ইন্টারনেট বলেন বা বেসিক কাজগুলো করেন, অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে ওগুলা কোনো সময় ওই ধারে কাছে যাওয়া হয় না। আর যেগুলা যেটুকু না হলেই না, মানে অফিসিয়ালি এগুলো ব্যবহার করা হয়। আজকে এবং গতকালকে আপনার কাছে অনেক কিছু শিখতে পারছি, এবং আজকে আপনি ইন্টারনেট ব্রাউজিং এর ভিতরে আমরা যেহেতু অফিসিয়ালি মেইল টেল করি, এর বাইরেও যে অনেক কিছু আছে যেগুলো আপনার কাছে অনেক খুবই নাইসলি আপনি বুঝাইছেন। এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগলো আপনার, যেটা হচ্ছে আপনি টোটালি আবার পুরা বিষয়টা A to Z আবার রিক্যাপ করলেন। রিক্যাপটা আসলে খুবই ভালো লাগলো আমার। আশা করি আপনাদের সাথে পরবর্তী দিনগুলা হয়তো শেষ পর্যন্ত ভালো যাবে আশা করতেছি। তাই অবশ্যই ইনশাআল্লাহ। আমার আর কিছু বলার নেই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আই এম সো গ্রেটফুল টু ইউ, অ্যান্ড আই এম the a team member of the computer school. Thank you very জি much. জি জি, শুক্রিয়া, ধন্যবাদ। আচ্ছা, এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলুন। আজকের মতো আমরা ক্লাস শেষ করবো এখানে ইনশাআল্লাহ।
আসলে প্রশ্ন তো অনেক করা হয়ে গেছে, প্রশ্ন আসলে খুঁজে পাচ্ছি না। আমরা যেটুকু আপনি দিয়েছেন এইটুকু আমরা বেশ মানে মজায় মজায় খুব গলধাকরণ করেছি বলা যায়। আচ্ছা তো আচ্ছা, জি একটা স্কুলের হেডমাস্টার, পাশাপাশি আমি ট্যুরিজম করি। আমি সাজেক, খাগড়াছড়ি, রাঙামাটিতে, আমি খাগড়াছড়িতে থাকি। সাজেক, খাগড়াছড়ি, রাঙামাটিতে আমি ট্যুরিজম করি। বাই দ্য ওয়ে, যে কেউ এদিকে আসেন আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এখানে থাকা, খাওয়া, ঘোরা সবকিছু ইয়ে করে দিতে পারবো। আসলে ভিডিও এডিটিং শেখার পেছনে কারণ হচ্ছে যে আমি প্রতিদিন মানে আমি অনেক ট্যুর করাই, কিন্তু এই ছবিগুলো, ভিডিওগুলো দিয়ে আমি কোনো কিছু তৈরি করতে পারি না, আমার পেজে আপলোড করতে পারি না। যার ফলে আমি দেখলাম যে এখন আর অচল হয়ে যাচ্ছি, মানে আমি এটা ছাড়া চলতে পারবো না। তো অবশ্যই অবশ্যই। সবকিছু মিলে মানে কম্পিউটার স্কুলের যারা টিচার আছেন, আজকে যে 2-3 জন টিচারের সঙ্গে যাদের সঙ্গে পরিচয় হয়েছি, আমার খুব ভালো লাগছে। আপনাদেরকে তো আমার ইচ্ছা করছে যে সাজেকে আপনাদেরকে ইনভাইট করতে। অবশ্যই ইনশাল্লাহ, ইনশাল্লাহ এবং অবশ্যই একদিন দেখা হবে। ইনশাল্লাহ আসবেন যদি যে হ্যাঁ কেউ। এখন হ্যাঁ যদি প্রশ্ন থাকে, পরবর্তীতে প্রশ্ন আসে, তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট আছে, সাপোর্টে যোগাযোগ করে যে কোনো প্রশ্নের উত্তর নিতে পারবো আমরা। তো অসংখ্য ধন্যবাদ। স্যার স্যার আমি ক্লোজিং এ একটু কথা বলবো স্যার। জি জি অবশ্যই। আমাদের আমাদের বড় ভাই যে অফারটা দিচ্ছেন, আসলে এই একটা ভালো আমাদের সুযোগ। আমরা কি পারি না যে এই সিজনাল সময়ে আমরা বড় ভাইয়ের কাছে একটা পিকনিক করতে পুরা ব্যাচ দিয়ে? ইনশাল্লাহ এখন তো লার্নিং শুরু হয়েছে আমাদের, এখনই যদি আমরা হচ্ছে আমাদের মনোযোগটা ডিভাইড করে ফেলি, তাহলে দেখা যাবে যে ফোকাস কম পড়বে। না, আপনাদের আমরা ব্যাচটা আপনারা মনোযোগ সবাই, ডিভাইড করছি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জি আমরা ব্যাচটা সাকসেসফুলি মানে শেষ করি, এরপরে ইনশাল্লাহ আমরা সব ধরনের প্রোগ্রামই করতে পারবো। রমজানের আমরা পরে তখন হলেও আনন্দের সাথে সাকসেস। আমি আছি, আমি রেডি আছি। জি আমরা আশা করি বড় ভাই আপনাদের যাওয়ার, ইনশাল্লাহ। অনেকক্ষণ সময় দিয়েছেন, একেবারে ক্লাসের শুরু থেকে ছিলেন, ক্লাসটি ভালোভাবে করেছেন, আপনাদের প্রতি শুকরিয়া। আজকে তাহলে ক্লাসটি শেষ করছি আমরা, ইনশাল্লাহ মেন ক্লাসে আগামীকাল দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।